সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আড্ডার মতো আমি লতিফি ভাই এবং আমাদের আরেকজন গেস্ট ওরা আসার কথা প্রমিল ভাই। তো আমরা ওনার জন্য ওয়েট করছি, লেটস সি ইফ হি ক্যান অ্যাকচুয়ালি অ্যাটেন্ড। তো আমরা একটা আড্ডার মতোই আসলে আমরা এখানে দিচ্ছি এবং আমরা একসঙ্গে হয়েছি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। তো আমাদের এই অনুষ্ঠানটার নাম আমরা রেখেছি মতামত। তো এখানে আমরা আমাদের মতামত গুলো শেয়ার করছি যাতে আপনাদেরও এখান থেকে অনেক কিছু জানতে বুঝতে অনেক সুবিধা হবে। তো আমাদের আজকের পর্বের নাম আমরা রেখেছি যুক্তরাষ্ট্রের বিষয় আমরা রেখেছি যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক সম্পর্কে প্রাথমিক মত। তো আমার পরিচয়টা প্রথমে দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ কামরুল বাড়ি। আমি নিজেকে গবেষক এবং একজন কনসালটেন্ট হিসেবে আসলে পরিচয় দিতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। বিভিন্ন জায়গাতে পড়াচ্ছি, কর্পোরেটে আছি। তো রিসার্চের সঙ্গে বহুদিন থেকে সম্পৃক্ত। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে এনামুল হাফিজ লতিফি ভাই। উনি ট্রেড পলিসি এক্সপার্ট এবং উনি ইকোনমিক্স এর গ্রাজুয়েট এবং ইকোনমিক্স নিয়ে ওনার পড়াশোনা। উনি প্রচুর কাজ করেছেন এই পার্টিকুলার ফিল্ডে। আমরা একসঙ্গে প্রচুর কাজ করেছি ট্রেড ইকোনমিক্স নিয়ে। বিভিন্ন সময় আমাদের সুযোগ হয়েছে সেই কাজগুলো করার জন্য। ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট আমরা বিভিন্ন সময় সামিট অর্গানাইজ করেছি। সো দিস ওয়ার বেসিক্যালি এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্সেস, যেখান থেকে আমাদের আসলে অনেক কিছু বলার সুযোগ তৈরি হয়েছে। তো আমরা দেখলাম যে বিষয়টা এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, একটা গুরুত্বপূর্ণ কনসার্ন, কিন্তু সবার আসলে সঠিক ধারণাটা এখানে আসলে নাই এই পার্টিকুলার বিষয় নিয়ে। তো এক একজন আসলে এক এক রকম ভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করছেন। তো আমরাও চেষ্টা করছি যে এই সবগুলো পার্সপেক্টিভকে একত্রিত করে আপনাদের সামনে আমাদের ডাইমেনশন এবং আমাদের পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে প্রেজেন্ট করা, যেটা আসলে অনেকটা রিসার্চ বেসড, রিসার্চ ফোকাসড হবে। এবং এটা ইনিশিয়াল মতামত, আমরা আগেই বলে নিচ্ছি যে এটা প্রাথমিক মতামত। সো অবশ্যই এখানে অত বেশি ডিটেইলসে আমাদের যাওয়ার সুযোগ হবে না, কিন্তু বিষয়টি যে অত্যন্ত ডিটেইল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জ্ঞানগর্ভ বিশ্লেষণের সুযোগ আছে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আসলে আমরা সবাই জানি, প্রত্যেকেই জানি। তো প্রথমেই আমি শুরু করছি আসলে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ট্যারিফ বিষয়টা কি। তো ট্যারিফ কি, এটা সাধারণত আমরা অনেক সময় এই প্রশ্নটা আমাদের মনে জাগে যে ট্যারিফ কি। ট্যারিফ আসলে তেমন কিছুই না। ট্যারিফ ইজ জাস্ট আ ট্যাক্স। একটা স্টেট আসলে তার নিজস্ব সাধারণত যে অবজেক্টিভ থাকে, তার নিজস্ব যে ইন্ডাস্ট্রি গুলো থাকে তার কান্ট্রিতে, তার দেশে, সেই ইন্ডাস্ট্রি গুলোকে এক ধরনের সাপোর্ট অথবা এক ধরনের সিকিউরিটি এনশিওর করার জন্য দেখা যায় যে তারা বাইরে থেকে প্রোডাক্ট আমদানির ক্ষেত্রে এক ধরনের ট্যাক্স আরোপ করে। সেটাকে সাধারণত আমরা ইম্পোর্ট ট্যারিফ বলে থাকি। তো ট্যারিফ সাধারণত কয় প্রকার হয়ে থাকে? ট্যারিফ সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে গিয়ে সাধারণভাবে অর্পিত যে ট্যারিফ অথবা শুল্ক। তো সাধারণভাবে অর্পিত শুল্ক আসলে একটা অ্যামাউন্ট হয়ে থাকে ইউনিটের উপরে ভিত্তি করে, যেমন 1 কেজিতে 1000 টাকা, 1 কেজিতে 1500 টাকা এরকম, অথবা লিটারের উপরে। তো এরকম আসলে ইউনিটের উপরে ভিত্তি করে একটা সাধারণভাবে ট্যারিফ ধার্য করা থাকে। আরেকটা হয় হচ্ছে অ্যাড ভ্যালোরেম, যেটা মূল্যানুসারে ট্যারিফ নির্ধারণ করার কথা আমরা বলে থাকি, যেটা হচ্ছে অ্যাজ আ পার্সেন্টেজ অফ দি টোটাল প্রাইস। সো সেই হারেও আসলে ট্যারিফ আরোপণ করা অনেক সময় বা অর্পণ করা হয়ে থাকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইদানিং আসলে এই ট্যারিফ গুলো নিয়ে বড় ধরনের একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। ইউএস থেকে বিশেষ করে যে ধরনের রিয়াকশন আসছে ট্যারিফ বিষয়ে, বিশেষ করে পূর্ববর্তী রেজিমটা যখন পরিবর্তন হলো তখন এই পার্টিকুলার বিষয় নিয়ে, তাতে ফেব্রুয়ারি থেকে মোটামুটি একটা ভোলাটাইল সিচুয়েশনে পুরো পৃথিবী পড়ে গেছে। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে এই ট্যারিফ বিষয়ে তাহলে আমাদের আলোচনাটা আসলে এই মুহূর্তে অত্যন্ত প্রাসঙ্গিক, যুক্তিযুক্ত। আমরা আড্ডা দিচ্ছি, একই সঙ্গে আপনাদেরকে আড্ডায় যুক্ত হলো। তো লতিফ ভাই, আপনাকে আবারও স্বাগতম। আমার প্রথম প্রশ্নটা আপনার কাছে থাকবে হচ্ছে গিয়ে ওরকম অনেকটা, যে আমরা যে ইউএস থেকে ট্যারিফটা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের উপরে বসাচ্ছে, আমাদের দেশের উপরেও প্রায় 37% ট্যারিফ আরোপ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এইটা কি আপনার কাছে যৌক্তিক মনে হয় কিনা, এবং এটা যে হিসাব বা ক্যালকুলেশন, সেগুলোর বিষয়ে আসলে আপনার কোনো মতামত আছে কি? আচ্ছা, বাড়ি ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি অলরেডি খুব সুন্দর করে একটা শুরু করেছেন এবং খুব সুন্দরভাবে বলেছেন যে কিভাবে আসলে ট্যারিফ জিনিসটা আসলে ইম্পোজ হয় ইন্টারন্যাশনাল ট্রেডে, এবং সেটা মোড গুলো কি। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা যদি খুব স্ট্রেইট ফরওয়ার্ড ওয়েতে জিনিসটাকে বলি, যে ট্যারিফ ক্যালকুলেশনের বিশেষ করে এটাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছেন এপ্রিল 2 যেটা ডিক্লেয়ার করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে যে রেসিপ্রোকাল ট্যারিফ।
সো রেসিপ্রোকাল ট্যারিফ ক্যালকুলেশনের কিছু মেথোডোলজি WTO আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এবং ইউএসএ ইটসেলফ হ্যাজ গট দি ফর্মুলা অফ রেসিপ্রোকাল ট্যারিফ। কিন্তু আমরা একটা খুব মজার একটা ব্যাপার দেখছি যে এই যে ট্যারিফটা ইম্পোজিশন হয়েছে 2 এপ্রিল থেকে, এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি খুব সাদামাটা ভাবে, তাহলে আমরা দেখি যে একটা ট্রেড ব্যালেন্সকে বা ট্রেড ডেফিসিটকে ইউএস এর ইম্পোর্ট টোটাল যে আছে সেটাকে দিয়ে, বাইলেটারাল ইম্পোর্টটা যেটা আছে সেটা দিয়ে যদি ডিভাইড করা হয়, তাহলে যে রেটটা আসে সেটাকে ডিভাইডেড বাই 2 করলে একটা রেট দিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে একটা রেট বসিয়ে দেওয়া হচ্ছে বেশিরভাগ কান্ট্রির উপরে, এবং কিছু কান্ট্রির সাথে যাদের সাথে হচ্ছে ট্রেড সারপ্লাস আছে ইউএস এর, তাদের ক্ষেত্রে করা হয়েছে হচ্ছে সেটা একটা 10% একটা মিনিমাল একটা ট্যারিফ রেট ধরে সেটা ইম্পোজ করে দেওয়া হয়েছে। সো এটা আসলে এখন এটাও ইভেন ফার্দার এক ধরনের অ্যানালিসিসের একটা দাবি রাখে আসলে, যে এটা আসলে WTO রুলস, যদিও এখানে একটা ব্যাপার আছে যে WTO রুলস কমপ্লাই করা না করা সেটা আসলে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন, যখন আমরা বলি যে প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাম্পের যে ইউএস অ্যাডমিনিস্ট্রেশন এখনকার সময়ের, সেটা আসলে কতটুকু ইন্টারেস্টেড হবেন সেটার সাথে কমপ্লাই করার জন্য, সেটাও একটা বড় ব্যাপার। তো সেই জায়গা থেকে আসলে এটাকে খুব বেশি ক্রিটিসাইজ করে যদি আমরা পলিটিক্যালি যদি চিন্তা করি, খুব বেশি ক্রিটিসাইজ করে আসলে লাভ নাই। বিকজ আমরা যখন ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট এখনকার সময় বলবো, দুটা আমরা একটা মোটিভ এখন গ্লোবালি দেখছি আফটার ট্রাম্প হ্যাজ অ্যাজিউমড দি অফিস ফর দি সেকেন্ড টাইম। সেটা হচ্ছে প্রোটেকশনিজম, এটা হচ্ছে ফার্স্ট, এবং হচ্ছে প্রো ন্যাশনালিজম। সো এই দুইটাই কিন্তু আসলে ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের থেকে অনেকটা ডিফারেন্ট। প্রোটেকশনিজম মানে হচ্ছে শুধু ট্রেডের ক্ষেত্রে না, মানে সোসাইটি প্রোটেকশনিজম, কান্ট্রি প্রোটেকশনিজম। সো এই দুইটা কিন্তু পলিটিক্যাল মোটিভ, জিও পলিটিক্যাল মোটিভ, অ্যান্ড সেই জিও পলিটিক্যাল মোটিভটার আসলে রিফ্লেকশন হচ্ছে এখন ট্রেডের ক্ষেত্রে, সামনে আমরা হয়তো বা দেখবো যে হচ্ছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ওকে, আমাদের সাথে মনে হয় ইকরাম ভাই জয়েন করতে আসছেন, রাইট? আমরা ইকরাম ভাইকেও পেয়েছি, সো যেখানে ছিলাম আর কি। তো এই জায়গা থেকে যদি আমরা দেখি, আমরা কিন্তু দেখেছি যে 2 এপ্রিলে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলছিলেন ওনার কথাগুলো, তখন কিন্তু এটাও বলেছেন খুব ভালো করে, ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, যে এটা হচ্ছে ইউএস এর জন্য একটা লিবারেশন ডে, একটা ইন্ডিপেন্ডেন্স অফ ইউএস ট্রেড। তো এই যে ইন্ডিপেন্ডেন্স লিবারেশন, এটাকে আমরা একটা মেটাফর হিসেবে দেখি। সেই মেটাফরটা হচ্ছে আমরা এখন টোটাল সব ধরনের বাধা থেকে বেরিয়ে যাব। সো এগেইন ওই যে WTO রুলস দিয়ে যে আমরা খুব বেশি, ইভেন সব কান্ট্রিও যে বাঁধতে চেষ্টা করলেও যে খুব বেশি সফল হবে ইউএসএ কে এই ব্যাপারে, ব্যাপারটা তা নয়। ওয়েলকাম অন বোর্ড ইকরাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? Latifi bhai, Amrul bhai, I'm having very great. I hope you're also great. Please continue discussion. I'm listening you all ears. Right, আমরা শুরু করেছি। আসসালামু আলাইকুম ইকরাম ভাই। Thank you. And welcome. Let's continue our discussion. So এই জায়গা থেকে এখন যেটা হবে আসলে সেটা হচ্ছে এই যে ট্যারিফের এবং রেসিপ্রোকাল ট্যারিফের যে ক্যালকুলেশন যেটা বলছিলাম, এটাকে আসলে এগেইন বলতে হচ্ছে যে এটাকে আসলে খুব বেশি ম্যাথমেটিক্যালি ক্রিটিসাইজ করে লাভ নেই। ট্রাম্পের ইকোনমিক এবং ডিপ্লোম্যাটিক একটা অ্যাপ্রোচের একটা ধরনটাই হচ্ছে শক অ্যান্ড নেগোশিয়েট। সো এই যে শক অ্যান্ড নেগোশিয়েট, তার প্রথম কাজটা অ্যাডমিনিস্ট্রেশন ট্রেডের ক্ষেত্রে করে দিয়েছে, শক দিয়ে দিয়েছে গ্লোবালি। এখন whether we are going to negotiate with the US Trump administration bilaterally or multilaterally or regionally, even এটাও হতে পারে যে ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি কিছু রিমার্কস দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন কান্ট্রি লিডার্সরা। তো সেখান থেকে একটা জিনিস উঠে এসছে যে ইউ মে টেক কাউন্টার মেজার্স কম্বাইন্ডলি, সেটা হতে পারে। সো ইউরোপিয়ান ইউনিয়ন যদি সেটা করে, আমরা জানি যে আমরা সাউথ এশিয়ান যে ব্লকটা আছে এটা অনেক পিছিয়ে আছি আসলে ইন্টিগ্রেশনের দিক থেকে। তারপরও এই যে এখন একটা টোটাল একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জকে সামনে রেখে আসলে আমরা সাউথ এশিয়ান সাইড থেকে যদি সেটা করতে পারি, সেটা ইট উইড বি মাচ বেটার রাদার দেন গোয়িং ফর বাইলেটারাল নেগোসিয়েশন ফার্স্ট। তো এটা আসলে বুঝতে হবে, এখনো সময় আছে। সো এটা দেখতে হবে এবং কিছু এক্সারসাইজ করতে হবে। সো ইয়া, দ্য ফ্লোর ইজ अगेन yours, বারি ভাই প্লিজ।
থ্যাংক ইউ। pleasure. Well, লতিফ ভাই যেটা বলছিলেন very interesting, সেটা হচ্ছে যে instead of let's say going for bilateral কোনো একটা এগ্রিমেন্ট, rather যদি আমরা একটা সাউথ এশিয়ান রিজিওনাল একটা মাল্টিল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারি, প্রবাবলি সেটা মোর ইফেক্টিভ হবে। তো টেকিং কিউ ফ্রম দিস, আমি এখন ইকরাম ভাইয়ের কাছে আসছি। ইকরাম ভাই, আমরা প্রথমে জানতে চাচ্ছিলাম যে ট্রাম্পের যে এই আরোপিত ট্যারিফটা এবং তার যে ক্যালকুলেশনের প্রসেসটা, সেটা আসলে কতটা জাস্টিফাইড, এই সম্পর্কিত কোনো মন্তব্য আছে কিনা। তো লতিফ ভাই ওনার বক্তব্যে কিছুটা উল্লেখ করলেন। উনি উল্লেখ করলেন হচ্ছে গিয়ে শক নেগোশিয়েট পলিসির কথা, উনি উল্লেখ করলেন প্রোটেকশনিজম এবং প্রো ন্যাশনালিজমের কথা। তো এই জিনিসগুলো এখানে নিয়ে এসেছেন এবং সে কারণে আসলে এক ধরনের ট্রেড ইন্ডিপেন্ডেন্স যে ইউএস চাচ্ছে, তো সেটার একটা রিফ্লেকশন আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি এবং ক্যালকুলেশনস নিয়েও আসলে এক ধরনের ধোঁয়াশা আছে। তো সেই জিনিসটা উনি আসলে পরিষ্কার করলেন। তো একই সঙ্গে আমি আপনার কাছ থেকে আসলে বিষয়ে জানতে চাবো যে এর সঙ্গে যদি আপনি কোনো কিছু যোগ করতে চান, অথবা যদি কোনো কিছু মনে করেন যে না এই পার্টিকুলার জায়গাটা আমি একটা রিভার্ট করবো, বা আপনার কোনো একটা অপোজিং ওপিনিয়ন বা কিছু একটা আছে, তাহলে কাইন্ডলি একটু বলবেন। আমরা আসলে আড্ডাবাজি করছি আর কি। ইকরাম, আপনাকে শোনা যাচ্ছে না। ইকরাম ভাই মিউটে আছেন। হ্যাঁ, Thank you. Can you listen me right now? Yeah. yes, হ্যাঁ, now So, we can. quite audible. হ্যাঁ, Right. আসলে আমরা ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক নীতি, সেটা আমাদের জন্য ইট ক্যান বি ডিজাস্টারাস ফর আস, বিকজ আমাদের যারা প্রতিযোগী দেশগুলো রয়েছে রফতানির ক্ষেত্রে টু দ্য ইউএস, সো আমরা যেটা দেখছি যে কিছু কান্ট্রি, আওয়ার মাইটি নেবার্স লাইক ভিয়েতনাম, তারা মেবি আপার হ্যান্ড পেতে পারে বিকজ ইন কম্পারিজন দে গেট less percentage of tariff from US. তো যেমন গবেষণা যেটা বলছে যে ভারতের তুলনায় আমাদের যে দামগত সুবিধা সেটা কমে যেতে পারে, কেননা 1% যদি বাড়ে সেক্ষেত্রে হয়তো 0.5 থেকে 1.2% পর্যন্ত কমে যেতে পারে আমাদের। এবং সেক্ষেত্রে প্রায় 43 লক্ষ মতো আমাদের শ্রমিক আছে যাদের একটা বেকারত্বের ঝুঁকির ব্যাপার আছে। উৎপাদন হ্রাস পেলে কিন্তু বেকারত্ব ডেফিনেটলি আসবে। অলরেডি আমরা ঈদের সময়গুলোতে যে একটা বিপর্যয় দেখতে পাই, এটা রেগুলারলি আমাদের আরএমজি ওনারদের, টেক্সটাইল ওনারদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি হয়ে গেছে যে ঈদের সময় আসলে ওরা গরিব হয়ে যায় হঠাৎ করে, এই আর কি। সো সেটা একটা ইস্যু। এখন সাথে যদি ট্যারিফটা যুক্ত হয়, সো ওইটা আমাদের জন্য ইট উইল বি রিয়েলি টাফ ফর আস, বিকজ কম্পারিজন যেটা আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি বা ভিয়েতনাম এগুলোর সাথে, চায়নার সাথে, সো আমরা একটু পিছিয়ে পড়বো যদি সেটা অ্যাকচুয়ালি বলবৎ হয়। বাট এখানে বিকল্প কিছু অপশন সুযোগ আছে বাংলাদেশের জন্য। আমাদের আমি এই মধ্যে যেটা জানতে পেরেছি যে চিফ অ্যাডভাইজারও ইউএস এর সাথে এটা নিয়ে ডিল করার চিন্তা ভাবনা করছেন, কথা বলার, সেক্ষেত্রে নেগোশিয়েট অপশন আছে। টিকফাতে আমাদের পলিসি যারা ডিল করছেন তারা এটা নিয়ে আলাপ করতে পারে। আমাদের কিছু শুল্ক নীতিতে দুর্বলতা রয়েছে, যেটা কারেন্টলি যে ট্রাম্পের শুল্ক নীতিতে যেটা আসবে সেটা হচ্ছে যে জিও স্ট্র্যাটেজিক্যাল অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ বা প্রেশার, যেটাকে আমি 60% বলবো যে ভূ রাজনৈতিক চাপ, যেমন যুক্তরাষ্ট্র এবং চীনের যে বাণিজ্যিক দ্বন্দ্ব সেটা থেকে আসছে, পাশাপাশি ভারতের সাথে যে প্রতিযোগিতা সেটা আছে। এছাড়াও লাইক 40% মতো আমাদের ইন্টারনাল যে নীতিগত জটিলতা বা দুর্বলতা এবং কাঠামোগত সীমাবদ্ধতা আছে, উৎপাদন খরচের কিছু ইস্যুজ আছে, সেগুলোতে যদি আমরা লিভারে জানতে পারি, ইন দ্যাট কেস আমরা সেটা মানে যে একটা হয়তো আপার হ্যান্ড পেতে পারি বা এই বিপর্যয়টা কাটাতে পারি। তো এগুলা নিয়ে আমাদের নতুন পলিসি গুলা করতে হবে, লাইক বাণিজ্য নীতি সংস্কার করতে হবে, এফটিএ করতে হবে দ্রুত, এবং নতুন বাজার সম্প্রসারণের বিষয় আছে মিডল ইস্ট সহ সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ার আরো কান্ট্রিতে, আফ্রিকান কিছু প্লেসে যেগুলা যারা ভালো অবস্থায় আছে আফ্রিকার দেশগুলা। তো এখন সমাধানের পথ বলতে গেলে এই তো উৎপাদন বাড়ানো এবং টেকসই শিল্পায়নের দিকে যেতে হবে, শ্রমিকদের উন্নয়নের কথাও চিন্তা করতে হবে, দক্ষতার উন্নয়নের বিষয় আছে, এবং বাজারের যে বৈচিত্র্যকরণ যেটা একটু আগে বলছিলাম, মিডল ইস্টের কথা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং যে ইস্ট এশিয়ার কথা বলছিলাম। সো এইসব জায়গায় আমাদের নিয়ম যে প্যাথ গুলা এক্সপ্লোর করতে হবে, অপরচুনিটি গুলা এক্সপ্লোর করতে হবে। তো এবং ডেফিনেটলি হচ্ছে যে আমি যেটা বলছিলাম, পলিসি রিশাফল, রিনোভেট করতে হবে, নতুন পলিসি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি আরো একটা বিষয় ইউনিক যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে
আমরা যেহেতু আমাদের সুতা কটন বাইরে থেকে নিয়ে আসি, তুলা বা সুতা, সো সেটা আমরা যুক্তরাষ্ট্র হিউজ পরিমাণ এক্সপোর্ট করে থাকে। আমরা যুক্তরাষ্ট্র থেকে আনলে সেদিক থেকে আমরা হয়তো এই যে ট্যারিফটা সেটা থেকে আমরা একটা লিভারেজ নিতে পারি, কারণ সেদিকে তারা একটা প্রভিশন দিয়েছে ইউএস, তাদের থেকে আমদানি করলে সেই প্রোডাক্টে তারা ওই ট্যারিফটা ওভাবে আর এফেক্টে আসবে না, হয়তো কনসিডারে আসবে না ট্যারিফটা। তো সেই বিষয়টা দিয়েও আমরা বিষয়টা লিভারেজ করতে পারি, ঝুঁকিটা হ্রাস করতে পারি এবং আপার হ্যান্ডে যেতে পারি লোয়ার হ্যান্ড থেকে। সো এই আর কি। এবং আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে ইউর যে শুল্ক সুবিধা হারানোর বিষয় আসতেছে 2026 থেকে, এটা ইট ইজ বিকজ যে আমাদের পোশাক খাতের 54% কিন্তু ইউরোপেই আমরা রপ্তানি করে থাকি। তো 26 সালে যেটা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু সেই শুল্ক সুবিধাটা হারাবো। সো রপ্তানিতে সেক্ষেত্রে আরো 9.8 থেকে 12% অতিরিক্ত শুল্ক চাপবে আমাদের, যে সেটাও কিন্তু আমাদের অ্যাডিশনাল বার্ডেন ক্রিয়েট করবে। লাইক রাইট নাও যে আমেরিকান ট্যারিফটা আমাদের জন্য অল অন এ সাডেন টেনশনের কারণ হয়ে পড়েছে, তখন ইট উইল বি ডাবল, এই আর কি, ইট উইল বি ডাবল ফর আস। তো এই ক্ষেত্রে আসলে বিকল্প বাজার অনুসন্ধান এবং সংস্কার খুবই জরুরি আর কি। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ ইকরামুল ভাই। এখন আমি আসলে লতিফ ভাইকে একটু রিকোয়েস্ট করবো আমাদের সম্মানিত অতিথি ইকরামুল ভাইকে একটু পরিচয় করে দেওয়ার জন্য। ওনার একটা শর্ট ইন্ট্রোডাকশন যদি আপনি কাইন্ডলি লতিফ ভাই একটু কষ্ট করে দিয়ে দেন, তারপরে আমি আমার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। আচ্ছা, দ্যাট ইজ বেটার টু কাম ফ্রম ইকরাম ভাই অ্যাকচুয়ালি। তো ইকরাম ভাই অনেক কিছু করছেন, বাট আমার সাথে আসলে উনার যে জায়গাটা, কাজ করার জায়গাটা, সেটা হচ্ছে উনি খুব ভালো লেখালেখি করেন এবং সোশ্যাল এবং ইকোনমিক ইস্যুস নিয়ে উনি খুব ভালো অপিনিয়ন দেন এবং লেখালেখি করেন। তো সেই জায়গা থেকে, বাট প্রফেশনাল সাইড, হি ইজ দ্য প্রফেশনাল, সো বেটার দ্যাট হি ক্যারিজ ইট অন। প্লিজ ইকরাম ভাই যদি একটু কাইন্ডলি আপনি আপনার ইন্ট্রোডাকশনটা যেভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের দর্শকদের জন্য কাইন্ডলি যদি একটু ইন্ট্রোডিউস করেন। Thank you very much for allowing me to introduce myself. তো আমি বেসিক্যালি ডিপ্লোম্যাটিক ফরেন মিশনে আছি। ছিলাম লাইক 2015 থেকে সো ফার। ট্রেড এন্ড ইনফরমেশন অফিসার হিসেবে ছিলাম হাই কমিশন অফ মালয়েশিয়াতে। এরপর ফর দি শর্ট টেনিউর আই ওয়াজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট এট ব্রিটিশ হাই কমিশন। So besides that, I have moved on as a communication professional, communication expert to an defense logistic organization, which is Safon International. Right now working there as an advisor or communication expert, communication advocacy. I'm looking for them, stakeholder engagement, etc. I'm doing there. So it is kind of advising consultancy type job. So besides that, I would like to write on political issues, social issues, writing or sometimes sharing my opinions. And besides, nowadays I also trying to write some articles on economy as well as geopolitics, green technology, sustainable, SDG things. This is how things are going on. So I am also looking forward things like researching about such as things what I have just explained. I have done my second master's very recently from South Asian Institute of Policy and Governance, which was public policy and governance. Fantastic. Thank you for your introduction. So this actually gave our audience an idea about whom are we, you say, like interacting with, to understand the issue. এবং আমরা যে আমাদের এই আড্ডাবাজিটা এখানে করছি, তো আড্ডাবাজিটা আসলে কোন ডাইমেনশন থেকে হচ্ছে, সো সেটা ওনারা একটু বুঝতে পারবেন, ওনাদের ভালো লাগবে আশা করি। কারণ আমরা আমাদের যে এই পলিসিগত বিষয়গুলোতে জড়িত থাকার সুবাদে এবং কাজ করার সুযোগের কারণে এবং কাজ করার একটা মানসিক এবং একটা সার্বিক ইচ্ছা থেকে আমরা যে একত্রিত হয়েছি, সো সেই বিষয়গুলো আসলে ওনারা বুঝতে পারবেন বলে আশা করি। কারণ ইউ সি লাইক পলিসি অ্যাডভোকেসি ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, অ্যাডভাইজিং ইজ এক্সট্রাঅর্ডিনারিলি ডিফিকাল্ট, রাইটিং, অথরিং আর্টিকেলস এবং মানুষের কাছে নিজের মতামতটা প্রকাশ করা,
করতে পারা, কারণ অনেকেই হয়তো সেই জিনিসটা করতে পারেন না, তাদেরকেও উদ্বুদ্ধ করবে আমাদের এই আড্ডাবাজি, এই আলোচনা, যে আসুন আমরা আসলে মন খুলে কথা বলি, আমাদের মনের কথাগুলো বলি, আমরা আমাদের ফিলিংস গুলো শেয়ার করি বিভিন্ন ডাইমেনশন থেকে, বিভিন্ন ডোমেইন থেকে। আপনি যেরকম ইন্টারন্যাশনাল একটা ডাইমেনশন ডোমেইন থেকে বলতে পারবেন, সেরকম একইভাবে হচ্ছে গিয়ে ইউ সে লাইক ফ্রম দি ক্লায়েন্টস পার্সপেক্টিভ, সো সেই জিনিসটা আপনি এখানে নিয়ে আসতে পারছেন। আমরাও আসলে ওভারঅল একেবারে ইকোনমিক ডাইমেনশন থেকে স্টার্ট করে আমরা যদি একেবারে মাইক্রো লেভেলে চলে আসি, তাহলে সেই জায়গাগুলো কিন্তু আমরা এখানে টাচ করার সুযোগ পাচ্ছি। যেমন যে বিষয়গুলো আপনি অলরেডি বললেন, বেকারত্বের কথা, তো বেকারত্ব কিন্তু অলরেডি ইজ আ বিগ চ্যালেঞ্জ ফর দিস কান্ট্রি, এবং সেটা আরো গ্র্যাজুয়ালি বাড়ারই একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তাই না? কারণ ইকোনমিতে এমনিতেই কিছুটা স্লো ডাউন করেছে, এন্ড উই আন্ডারস্ট্যান্ড যে ইনফ্লেশনকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, দেয়ার উইল বি সার্টেন ইউ সে লাইক সার্টেন লেভেল অফ ডিক্লাইন ইন গ্রোথ। তো সেই জিনিসটা, এই জায়গাটাতে আসলে ভারসাম্য আনাটাও ইজ আ বিগ চ্যালেঞ্জ। তো আশা করি কোনো একদিন এটা নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করবো, সেদিনও হয়তো আপনি থাকবেন, আগে থেকে আগাম দাওয়াত থাকলো। তো ওই বিষয়টা নিয়েও তখন আলোচনা করবো, এবং সেটা যে আসলে ওভার আর্চিং একটা ইস্যু অ্যাসপেক্ট, এবং প্রত্যেকটা বিষয় কিভাবে আসলে বেকারত্বটাকে টাচ করে যায়, সক্ষমতা, আমরা রিস্কিলিং আপস্কিলিং এর কথা যদি বলি, তাহলে সেই জায়গাগুলোতে কিভাবে টাচ করে যায়, আমাদের কম্পিটিটিভনেস বাড়ানো, তো সেই জায়গাগুলোতে কিভাবে টাচ করে যায়, তাহলে এই ইস্যুস গুলো কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি। যেমন আপনি আরো একটা বিষয় বলেছেন, সেটাও কিন্তু সক্ষমতার একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমি মনে করি, সেটা হচ্ছে নতুন নতুন ডেস্টিনেশন খুঁজে বের করা। আবার হ্যাঁ, যে সমস্ত কান্ট্রিজ গুলোতে লেটস সে আমাদের এখন আমরা ট্রেডিশনালি আসলে বিভিন্ন জায়গাতে এক্সপ্লোর করেছি, সেখান থেকে কিছুটা সরে এসে সো আমাদের আসলে রিজিওনাল কানেক্টিভিটির কথাও কিন্তু চিন্তা করতে হবে, যে আমরা রিজিওনালি কেমন এত পিছনে, সেই জিনিসটা আসলে প্রশ্ন উত্তর দেওয়াটা আমার কাছে মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু, অ্যালং উইথ আপনি আফ্রিকান কিছু রিজিয়নের কথা বলেছেন, তাই না? সো সেই জায়গাগুলোতে, কারণ ওখানেও কিন্তু আবার আমরা হয়তো বা পোস্ট এলডিসি কিছু বেনিফিট ওদের ওখান থেকে হয়তো বা ডিউ টু এলডিসি, মানে এলডিসি কান্ট্রিজ গুলো যদি ওদের ওখানে যেগুলো গ্রোয়িং আর সেখান থেকে হয়তো বা নেওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হবে। কিছু তো অলরেডি গিয়েছে, অলরেডি গার্মেন্টস গিয়েছে আফ্রিকান কিছু নেশনে, তারপর ওষুধ কোম্পানিও কিছু গিয়েছে। সো হয়তো বা ডেফিনেটলি এই জায়গাগুলো আপনি যেটা বলেছেন প্র্যাকটিক্যালি টার্গেট করেছে, বিভিন্ন কোম্পানি হয়তো বা সামনে আবারও করবে, এবং এই জায়গাটাও কিন্তু সক্ষমতার ব্যাপার আছে, কারণ আমরা চাইলেই তো আর যেতে পারছি না, এখানে সক্ষম করে গড়ে তুলতে হবে, জনশক্তি লাগবে, এবং সেই জনশক্তি লাগবে যারা আসলে এই চ্যালেঞ্জ গুলোকে ট্যাকেল করতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি এখানে বললেন। আরেকটা বলেছেন যেটা, সেটা হচ্ছে গিয়ে কটনের কথা, যেটাকে আমরা আসলে লিভারেজ করতে পারি সো থ্রু ইম্পোর্ট। সো একটা হচ্ছে গিয়ে শর্ট টার্ম মেজার্স, একটা হচ্ছে গিয়ে মিডিয়াম টার্ম বা মডারেট একটা ইম্প্যাক্ট, যেটা আমাদের মিডিয়াম টার্মে আমরা এক্সপেক্ট করছি বা সাসপেক্ট করছি, সো সেইটাকে হয়তো পোষণ করার জন্য একটা মিডিয়াম টার্ম পলিসি, এবং আরেকটা হচ্ছে লং টার্ম পলিসি, হয়তো এই তিনটা ডাইমেনশনে। এবং আপনি এফটি এর কথা উল্লেখ করেছেন, which is extraordinarily important, এবং উনিও লতিফ ভাইও কিন্তু আমাদেরকে বললেন যে ইনস্টেড অফ বাইল্যাটারাল হয়তো আমরা মাল্টিল্যাটারাল জায়গাটা এক্সপ্লোর করতে পারি। তো আমি মনে করি আসলে সব জায়গাগুলোই আমাদের হয়তো এক্সপ্লোর করা দরকার, এবং আপনাদের কাছ থেকে যে এক্সপার্ট ওপিনিয়ন গুলো আসছে, এই ওপিনিয়ন গুলোকে আমার ধারণা আমরা যদি আসলে কগনিজেন্সি নিয়ে তারপর সেগুলোর উপরে কাজ করি, আমরা যে ধারণাগুলো আসলে আমাদের কাজ করার সুবাদে তৈরি হয়েছে due to our interaction with the business community as well as the let's say academia, আমরা দুটো জায়গাতেই একসঙ্গে কাজ করার মতো সুযোগ হচ্ছে। সো এই পয়েন্টস গুলো যদি আমরা আসলে কগনিজেন্সি নেই, একাডেমিয়া প্লাস হচ্ছে কি ইন্ডাস্ট্রি কোলাবোরেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে, আমরা যেগুলো ইন্ডাস্ট্রি এক্সপার্টস যারা আমাদের এখানে আসছেন, আমরা একত্রিত হতে পারছি, ট্রেড এক্সপার্টস এবং আদার্স, আমরা যাতে আমাদের এই জায়গাগুলো নিয়ে আমরা যারা কাজ করার সুযোগ পেয়েছি, তো তাদের সব জায়গার ডিসকাশনস গুলোকে একত্রিত করলে আমার ধারণা একটা খুব ভালো গাইডলাইন সরকার পাবে, পলিসি মেকাররা পাবে, এবং অবশ্যই ব্যবসায়ীরাও একই সঙ্গে পাবে। তো যদি সরকার এবং ব্যবসায়ীরা একই সঙ্গে এই জিনিসগুলো পান, এই গাইডলাইন্স গুলো পান আমাদের এই আলোচনার মাধ্যমে, তখন কিন্তু আসলে এখান থেকেই বের হয়ে আসতে পারে খুবই সহজ রাস্তা। আমাদের হয়তো বা খুব বেশি চিন্তার তখন আর দরকার হবে না, কারণ চিন্তাটা তো অলরেডি কালেকটিভ ওয়েতে এসে তারপর নলেজটা কিন্তু এখানে অলরেডি ডিসমিনেট হয়ে যাচ্ছে, তাই না? বিভিন্ন ডাইমেনশন থেকে, আমাদের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন আড্ডার মাধ্যমে, বিভিন্ন ডিসকাশন টক শো, সব জায়গার মাধ্যমে। সো এই জিনিসগুলোকে, এবং হচ্ছে গিয়ে আর্টিকেলস ভেরি ইম্পর্টেন্টলি, মোস্ট ইম্পর্টেন্টলি আই উড রাদার সে, কারণ এই আর্টিকেল লেখার মাধ্যমে আসলে যত কিছু আমরা এক্সপ্লোর করতে পারি, এক্সপ্লেন করতে পারি, এতটা হয়তো আমাদের ডিসকাশনের মাধ্যমে সুযোগ হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে সুযোগ, অনেক যেমন লতিফ ভাইয়ের অনেকগুলো আর্টিকেল আছে, আপনার অনেকগুলো আর্টিকেল আছে। সো আমরা এই জিনিসগুলো আমিও চেষ্টা করছি, তো আমাদের বেশ কিছু আর্টিকেল আছে, তো আমরা চেষ্টা করি আর কি আমাদের এই রিজিওনাল যে ইস্যুস গুলো, সেগুলো নিয়ে কিন্তু আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির আসলে মাথা ব্যথাটা তখন থাকে যখন তারা আমাদের কাছ থেকে কোনো কিছু পেতে চায়, তাই না? তাদের কোনো একটা বেনিফিট থাকে, আমার কোনো একটা মানে মিউচুয়াল বেনিফিট আর কি, উইন উইন সিচুয়েশন, তখন হয়তো বা আসলে তারা ইন্টারেস্টেড, আদারওয়াইজ তো হবে না। তো আমরা আমাদের ব্যাপারে যতটা বেশি ইন্টারেস্টেড হব, তত কিন্তু আমাদের ভালো।
তো আমরা আমাদের বিষয়টা সম্পর্কে খুব বেশি একটা রিসার্চারও দেখেছি, খুব একটা বেশি আসলে তারা অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট ফিল করেন না, বিকজ অফ দি দে থিঙ্ক অ্যাবাউট দি ল্যাক অফ লিডারশিপ, অথবা আমি কার কাছে অ্যাপ্রোচ করবো ইন্টারন্যাশনালি। সো আমরা হয়তো বা কিছুটা হেজিটেট করি যে না, আমার দেশ নিয়ে আমি আসলে কাজ করবো না, এটা হয়তো কাজ করে খুব একটা বেশি আমার নিজস্ব বেনিফিটও হবে। তো এই জিনিসগুলো অনেকে হয়তো বা চিন্তা ভাবনা করেন যে আসলে কতটুকু বেনিফিট আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, সে কারণে অনেকে করেন না। বাট আমরা করছি, আমরা চেষ্টা করছি, দেখা যাক আমরা কতটুকু পারি, আমরা কতটুকু সফল হই, সময় বলে দিবে। সো ইতিহাস বিষয় মানে বিচার করবে হচ্ছে কি আমাদের কাজের বিষয়গুলো। তো এই বিষয়টা নিয়ে আমরা আসলে খুব একটা বেশি বদর করি না, এই জন্য আমরা একসঙ্গে হই, আমরা আড্ডাবাজি করি এবং আমাদের পার্সপেক্টিভ গুলো আমরা রাখি। কারণ হচ্ছে কি we don't bother or care about, let's say, what is going to happen to our individual future, or আমাদের পলিসি ডোমেইনের কন্ট্রিবিউশনটাকে কিভাবে মানুষ নিবে সেটা দেখার আসলে মানে প্রয়োজন আমরা বোধ করি না। আমরা চেষ্টা করি হচ্ছে কি আমাদের জায়গা থেকে যতখানি সম্ভব টু কন্ট্রিবিউট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং সেই একই মানসিকতা থেকে আমরা আসছি বলেই দেখেন আজকে আমরা এই ঈদের মধ্যে, আপনি আছেন ঢাকার বাইরে আমি জানি, তো এই ছুটির মধ্যে ঢাকার বাইরে একটা এমন একটা জায়গা থেকে আছেন যেখানে আসলে কানেক্টিভিটি খুব ডিফিকাল্ট, আপনি কানেক্ট হয়েছেন, লতিফ ভাই কানেক্ট হয়েছে। তো আমাদের এই সুযোগটা কিন্তু আমরা নিতে পারছি বিকজ অফ দিস, ইউ সি, লাইক সিমিলার মেন্টালিটি ওর মানসিকতা। তো যাই হোক, উইদার এনি ফার্দার এডু, আমি আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী যে ডাইমেনশনটা আসলে আমি এখানে একটু টাচ করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকটা ভূমিকার ক্ষেত্রে ডব্লিউটিও, মানে ডব্লিউটিওর কথা লতিফ ভাই অলরেডি বলেছে। এখন ডব্লিউটিও আসলে ইরেলিভেন্ট হয়ে পড়ছে কিনা, এর ভূমিকা সম্পর্কে আসলে আপনাদের মতামত কি? আমি লতিফ ভাইয়ের কাছে একটু যাবো, লতিফ ভাইয়ের পরে আমি আবার ভাইয়ের কাছে আসবো এই ব্যাপারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বারি ভাই। সো আবার যদি কিছু ইনফরমেশনকে আমরা একটু রিভিজিট করি, সেটা হচ্ছে যে গ্লোবাল ট্রেডের ক্ষেত্রে, টোটাল ইম্পোর্টের ক্ষেত্রে, গুডস ইম্পোর্টের ক্ষেত্রে ইউএস এর শেয়ারটা হচ্ছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শেয়ার হচ্ছে রাফলি 15% রাইট নাও এট দিস মোমেন্ট, সিঙ্গেল কান্ট্রি 15%। সো গ্লোবালি ইউএসএ হচ্ছে লার্জেস্ট ইম্পোর্টার বলা যায় গুডস এর জন্য, বাট নট দি ডমিনেন্ট গ্লোবালি। কেন ডমিনেন্ট না? কারণ 85% কিন্তু আদার কান্ট্রিজ, রাইট? সেটা 179 কান্ট্রিজ হোক, 180 কান্ট্রিজ হোক, মানে আদার কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে ডব্লিউটিওর আন্ডারে কিন্তু বাকি যে কান্ট্রিজ আছে তারা কিন্তু স্টিল রেগুলারলি ডে অ্যান্ড নাইট, অন অ্যান্ড অফ, ট্রাইং টু remain compliant with the WTO rules and regulations. So WTO obviously relevant, but the matter is whether it is going to remain defunct or going to function more appropriately and more efficiently to address all these issues. এখন এটার দিকে আসলে বিগ কোশ্চেন, কারণ আমরা লাস্ট যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখেছি, তখন দেখেছি WTO কিন্তু আসলে টোটালি ডিফাংক্ট হয়ে গিয়েছিল কয়েকটা একেবারে টেকনিক্যাল কারণে, কয়েকটা জায়গায়। সো অর্গানাইজেশনাল ডিফাংশন যেটাকে বলে আর কি। সো ইনস্টিটিউশনালি যদি সেই জায়গা থেকে যদি কিছু ইনস্ট্রুমেন্ট সরে যায়, খুব স্বাভাবিকভাবে এবারও কিন্তু আমরা একই রোলই দেখবো আসলে ডব্লিউটিওর। ইভেন আমরা দেখতে পারি খুব হার্শ কোনো যদি ডিসিশনে আসে, হার্শ কোনো সিচুয়েশনে চলে গেলে হয়তোবা আমরা দেখতে পারি যে আমরা কিছু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কিছু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে ইউএস যেভাবে আসলে নিজেকে উইথড্র করে নিয়েছে বা নিয়েছিল, সেভাবে একইভাবে কিন্তু দেখতে পারি এখানেও ক্ষেত্রে কিন্তু এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারে এই জিনিসটা। সো এগেইন আমি বলবো যে এটা হ্যাঁ, এখন তাহলে এটা থেকে আমাদের লার্নিং কি ফর বাংলাদেশ এন্ড ফর দি সাউথ এশিয়া? এখান থেকে লার্নিংটা কি? লার্নিংটা হচ্ছে আমাদের জানি যে আমাদের টিকপা আছে, হ্যাঁ, ট্রেনিং ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আসলে সেখানে আসলে ডিসকাশন করতে পারি ইউএস এর সাথে। তো বাইলেটারালি সেই ফোরামটা আছে ইউএস এর সাথে কিছু ডিসকাশন করবার জন্য। সেই ডিসকাশনে প্রাইমারিলি আসলে এই জিনিসগুলো আসতে পারে যে ডব্লিউটিওর কিছু স্পেসিফিক রুলস, যেমন হচ্ছে আর্টিকেল আপনার হচ্ছে 28, যেটা হচ্ছে ইউনিল্যাটারাল ভাবে হচ্ছে ট্যারিফ ইম্পোজিশন, এটা আসলে কিন্তু করা যায় না। হ্যাঁ, যে কোনো ধরনের ইউনিল্যাটারাল কিন্তু ট্যারিফ আপনি সরাসরি ভাবে বলে দিতে পারবেন। একটা টাইম পিরিয়ড আছে, একটা টাইম পিরিয়ডে ঘোষণা করতে হয় যে এই ধরনের ট্যারিফ আসতে পারে, একটা অন্যান্য মেম্বার কান্ট্রিজের ওপিনিয়ন নেওয়া হয়, দেন কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ সেটা কিন্তু ইমপ্লিমেন্টেড হয়। একটা টাইম ফ্রেমও ইভেন আছে, সেটা কিন্তু হয়নি। আমরা দেখলাম যে উইদিন ফিউ আওয়ার্স ডিক্লেয়ার করলেন এবং সেটা বললেন যে ইমিডিয়েটলি আসলে অ্যাপ্লাই হয়ে যাবে, পসিবলি 1st জুন থেকে, ইফ আই এম নট রং। So the window is very, very small to do anything else.
আমরা যে আসলে সেটাকে কয়েকদিনের মাঝে আসলে সেটাকে অ্যাড্রেস করে ফুল কম্পিটিটিভ হয়ে যাবো, ব্যাপারটা তেমন কিছু না আসলে, সেটাও হচ্ছে না আসলে, সেটা হবে না কখনো, কোনো কান্ট্রি করতে পারবে না। বাট যেটা হতে পারে সেটা হচ্ছে এই যে এগেইন আমরা কিছু প্রিপারেশন নিতে পারি, হোম প্রিপারেশনস। ডব্লিউটিও তে বাংলাদেশ আসলে এখনো পর্যন্ত ওই ধরনের কোনো ভয়েস না, টু বি ভেরি অনেস্ট এন্ড টু বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড উইথ দ্যাট। সো বাংলাদেশ আসলে ইউএস এর এই ব্যাপার নিয়ে আসলে কোনো কমপ্লায়েন্ট লজ করবে ব্যাপারটা আসলে তা না। তো আমরা যেটা করতে পারি, টিকফার মাধ্যমে আসলে নেগোসিয়েশনে যেতে পারি, অ্যাড্রেস করতে পারি যে ইউএস এর এই বিষয়গুলো বাংলাদেশের ক্ষেত্রে এই যে যদি শুধুমাত্র বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি যে ইউনিলেটারাল ট্যারিফ ইম্পোজিশন, এটা আসলে ডব্লিউটিওর এই আর্টিকেলের মানে আর্টিকেল নাম্বার 28 এর সাথে আসলে যায় না। সো এই বিষয়গুলো আনতে পারি। তারপর একটা হচ্ছে আর্টিকেল 1, যেটা আসলে নন ডিসক্রিমিনেশন বলা হয়। এটা কিন্তু আমরা নন ডিসক্রিমিনেটরি কিন্তু হয় নাই, এটা কিন্তু আসলে ডিসক্রিমিনেটরি হয়ে গিয়েছে এই টোটাল ট্যারিফ ইম্পোজিশনটা। কারো উপরে 10%, কারো উপরে 49%, কারো উপরে 44%, অনেক ধরনের রেটস। সো এটাও আসলে কিন্তু করা যায় না আসলে উইদাউট প্রপার এভিডেন্স। হ্যাঁ, করা যেতে পারে, যেমন আপনি কাউন্টার ভেলিং মেজার্স নিতে পারেন, আপনি অনেক ডিউটিজ এই রিলেটেড দিতে পারেন, যদি আপনি একেবারে এগেইন ইনভেস্টিগেশন করে আসতে পারেন যে সে আসলে ট্রেড ডিস্টর্ট করছে, সে আসলে অ্যান্টি ডাম্পিং ডিউটিজ এগুলো দিতে পারে, যদি প্রমাণ পায় যে কোন একটা কান্ট্রি সেখানে ডাম্পিং করছে একটা স্পেসিফিক কোনো অন্য কোনো মার্কেটে, লাইক ইউএসএ তে ডাম্পিং করছে কোনো প্রোডাক্ট বা কোনো গুডস, সেক্ষেত্রে একটা ইনভেস্টিগেশনের সাপেক্ষে এগেন একটা টাইম ফ্রেম দিয়ে একটা প্রসিডিউর দিয়ে গিয়ে আপনি এগুলো করতে পারেন। বাট এগেন যেটা অনেকেই বলছেন যে লাস্ট 100 ইয়ার্স এর মাঝে এটা হচ্ছে আমরা দেখি না এই ধরনের জিনিসটা, যে সব কান্ট্রির উপরে, সব টেরিটরির উপরে। ইভেন একটা মজার একটা ব্যাপার আছে, আমি সেটা গতকালকেই দেখলাম যে মরিশাসে হচ্ছে, মানে আমরা যদি দেখি হেডলাইনটা, যদি দেখি যে ট্রাম্প যেটা দিয়েছেন, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, এটা ক্যালকুলেশনটা যেভাবেই করা হোক না, কিন্তু হেডলাইনটা হচ্ছে, টাইটেলটা হচ্ছে কলামের, যে ট্যারিফস charged to the USA, including currency manipulation and trade barriers, which actually includes para-tariffs and non-tariff measures এর যে একটা ক্যালকুলেশন আছে, মনিটারি ইভ্যালুয়েশন আছে, সেটার উপরে বেস করে। কিন্তু আমরা এখন আসি একটা কেস স্টাডি নিই, মরিশাসের ক্ষেত্রে যেটা হয়েছে, মরিশাসের টোটালি জিরো ডিউটি। তো সেই মরিশাসের উপরে কিন্তু ইউএস ডিউটি ইম্পোজ করে ফেলেছে। এটাকে জাস্টিফাই করা মোর দেন টাফ, যে এটা আসলে কিভাবে হয়েছে, কোন মেকানিজমে হয়েছে। সো হ্যাঁ, একটা জিনিস হতে পারে, এখন যদি 180 কান্ট্রিজ ইউনাইটেডলি যায় ডব্লিউটিও তে, যে হ্যাঁ এটা তো আসলে কি হয়েছে, ইউএস এটা কি করেছে, দেন মেবি সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, সাম চেঞ্জেস আর গোয়িং টু হ্যাপেন। বাট এগেইন দেন দ্য হার্শেস্ট থিং উই উইল বি সিইং, যে ইউএসএ মে পুল আউট ফ্রম দি ডব্লিউটিও। এই হার্শ থিং দেখতে হতে পারে, বাট আই এম নট শিওর, এখানে এখন আসলে বলাটা আসলে রাইট টাইম না এটা। সো এটাও হতে পারে। সো আসলে খুব বেশি স্কুইজ করে আসলে এখান থেকে আমরা কিছু বের করতে পারবো না। আমাদেরকে রাদার ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে ওয়েট এন্ড সি, যেটা আসলে আমাদের মানে ইউএস এর ট্রেজারি সেক্রেটারি স্কট বেজেন্ট অলরেডি বলেছেন, যে এখন আসলে আমরা মানে কেউই যদি কোনো নেশন এবং কান্ট্রি বা ইকোনমি বা টেরিটরি যদি এটা আসলে রিটেলিয়েট করতে যায়, দেয়ার উইল বি এসকেলেশন, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। তখন আর সেটা ওই গ্লোবালি হবে না, তখন কিন্তু বাইলেটারাল ম্যাটার হয়ে যাবে। সো এই জায়গাতে আমরা আসলে যেতে হবে, যে আসলে খুব রিজিড ভাবে গিয়ে আসলে কিছু করার এখানে সুযোগ নাই। রাদার আমাদেরকে আসলে তুলতে হবে কি, যে এগেইন বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে যদি বলি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডাইনামিক্স, যেটা আসলে ইকরাম ভাই অনেক কিছু বলেছেন, এখানে আসলে এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্টের ব্যাপার আছে। আমরা উই আর গিভিং শেল্টার টু দি রোহিঙ্গা community, which is absolutely phenomenal to I mean for the even developed countries to provide shelter like that. এত বড় একটা শেল্টার অপরচুনিটি আমরা দিচ্ছি, এবং 1.5 মিলিয়ন মানুষের উপরে হয়ে যাচ্ছে প্রতি বছর। ওখান থেকে নতুন মুখ যোগ হচ্ছে প্রায় 2-3 লাখ মানুষের মতো। তো এটা কিন্তু বিগ একটা থিং, মানে এই জিনিসটা ফাইন্যান্স করার জন্য যদিও ইউএস গভর্নমেন্ট রিসেন্টলি, যদিও গ্লোবালি সব ধরনের ফাইন্যান্স ইউএসএআইডি বা অন্যান্য ধরনের এঙ্গেজমেন্ট থেকে পুল আউট করলেও, বাংলাদেশকে কিন্তু বলেছে যে রোহিঙ্গা কমিউনিটির জন্য $73 মিলিয়ন কিন্তু আসলে তারা এইড হিসেবে দিবে। সো এই জায়গা থেকে যখন সুপার একটা, আমি বলবো যে এক্সট্রা অর্ডিনারি কনসিডারেশন যখন করেছে ইউএস,
সো এটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য ইউএস ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। একইভাবে আসলে বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালি আসলে রিকনসিডার করা দরকার। শুধুমাত্র রোহিঙ্গা কমিউনিটির ব্যাপার না, বাংলাদেশে আসলে সোশ্যাল ইকোনমিক ডায়নামিক্স এখনো আমরা দেখছি যে আনএমপ্লয়মেন্ট রেট গ্লোবালি ওয়ান অফ দি হাইয়েস্ট রেটস বাংলাদেশে। সেকেন্ড জিনিস হচ্ছে একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ইকোনমি। এখানে ইউএস এঙ্গেজমেন্ট আসলে শুধুমাত্র ট্রেডের ক্ষেত্রে আছে তা না, এটা ট্রেডের সারপ্লাস আর ডেফিসিটের ব্যাপারটা শুধুমাত্র ব্যাপারটা বাংলাদেশের ক্ষেত্রে তা না, ইউএস ইনভেস্টমেন্ট এখানে কিন্তু অনেক। সো সেই ইনভেস্টমেন্টের আসলে সিকিউরিটি ফ্লারিশমেন্ট তখনই আসলে কন্টিনিউয়াস বা স্টিডি থাকবে যখন আসলে বাংলাদেশে অ্যাজ এ ইকোনমি আসলে গ্রো করতে থাকবে। তো এই জিনিসগুলো নিয়ে আসতে হবে আসলে এই নেগোসিয়েশন টেবিলে। এন্ড আরেকটা ব্যাপার ইকরাম ভাইও বলেছেন, আমি আবার সেটাকে রিইটারেট করব বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে, যে কটন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউএস কটনের ক্ষেত্রে কিন্তু এক ধরনের কিন্তু তারা কিন্তু মেসেজ ফর দ্য ইয়ার্স কিন্তু ডিসেমিনেট করে আসছে যে ইউএস কটন যদি কোনো ইন্ডাস্ট্রি কোনো দেশে যদি ব্যবহার করে তাহলে সে কিন্তু তার দেশে সেটা ফাইনাল গুডসকে যখন এক্সপোর্ট করবে সেক্ষেত্রে কিন্তু একটা ছাড় পাবে, একটা কনসিডারেশন রিকনসিডারেশন কিন্তু পাবে ট্যারিফের ক্ষেত্রে। সো এটা কিন্তু স্ট্রংলি নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো একটু নিয়ে আসতে হবে যেটা আসলে অলরেডি ইউএস ডিক্লেয়ার্ড। সো ইউএস এর যে রুলস গুলো আছে, ইউএস এর রুলস দিয়ে আসলে ইউএস এর সাথে আমাকে নেগোসিয়েশন করতে হবে। আমি ওই যে গ্লোবাল প্ল্যাটফর্ম লাইক ডাব্লিউটিও ওই ধরনের আসলে গিয়ে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। সো এটা একটা সাউথ এশিয়ান পার্সপেক্টিভ থেকে এগেইন বলবো যে আসলে ইটস অলওয়েজ বেটার টু নেগোশিয়েট unitedly all together rather than going individually। কারণ এখানে আমরা যখন সাউথ এশিয়ার কথা চিন্তা করি এখানে দু তিনটা জিনিস চলে আসে। এক হচ্ছে সাউথ এশিয়ান ইন্টিগ্রেশন, সাউথ এশিয়ান ট্রেড ইন্টিগ্রেশনটা যদি কাস্টমস ইউনিয়ন এর জায়গাটায় চলে যায় সেক্ষেত্রে ইটসেলফ কিন্তু এটা একটা ভালো একটা বড় বাজার। এখন আপনি যদি চিন্তা করেন, আমি বাংলাদেশও চিন্তা করছে যে আসিয়ানের মেম্বার হবে, উই অল নো রাইট, মেম্বার হওয়ার জন্য একটা এফোর্ট আছে বাংলাদেশের। সো বাংলাদেশের মেম্বার হওয়া না হওয়া থেকে যদি এমন হতো ব্যাপারটা যে সাউথ এশিয়া সার্কের আন্ডারে হোক বা বিমস্টেকের আন্ডারে হোক, যে প্ল্যাটফর্মটাই সুইটেবল মনে হোক, সেটাকে নিয়ে একসাথে যদি আমরা আসিয়ান প্লাস বিমস্টেক ও আসিয়ান প্লাস সার্ক ফ্রি ট্রেড একটা এরিয়া যদি আমরা করতে পারতাম, সেটা কিন্তু একটা অনেক বড় একটা অপরচুনিটিস কিন্তু এই আমাদের এই রিজিয়নে কিন্তু ক্রিয়েট করে দিত এশিয়া। অ্যান্ড তখন কিন্তু এশিয়ার সাথে কিন্তু আমরা কিন্তু তখন নেগোশিয়েট করতে পারতাম ইউএস এর সাথে অনেক বড় ভাবে। কারণ ইটস এগেইন যখন একটা নাম্বার গেমস চলে আসে, এই যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারগুলো চলে আসে, তখন কিন্তু ট্যারিফ গুলো সিগনিফিকেন্ট হয়। মানে যখন আমার এক্সপোর্ট ভলিউম বেশি, ইম্পোর্ট ভলিউম বেশি, কথার কথা আমি যদি বলতে পারি যে আমার এই রিজিয়নের হচ্ছে 500 বিলিয়ন হচ্ছে ট্রেড হয় এক্সপোর্ট প্লাস ইম্পোর্ট, যদি আমি এটা বলতে পারি, তখন কিন্তু আমি গিয়ে ইউএস এর সাথে যদি নেগোসিয়েশন করি তার জন্য এটা মিনিংফুল। আদারওয়াইজ আমার সাথে বাংলাদেশের সাথে আমার এখন পার্সোনাল এস্টিমেট বলে যে এই যে এই ট্যারিফ ইম্পোজিশন হলো বাংলাদেশের উপর 37%, সেটার জন্য $7 বিলিয়ন একটা বাংলাদেশের এক্সপোর্ট সেখানে কিন্তু একটা হুমকির মুখে পড়তে পারে ইউএস মার্কেট, প্রায় $7 বিলিয়ন। এই নাম্বারটা কিছু আমার কাছে সিগনিফিকেন্ট, ইউএস এর কাছে কিন্তু সিগনিফিকেন্ট না, একদমই সিগনিফিকেন্ট না। সো এই জন্য হচ্ছে এই আবারও আমি রিটারেট করব যে যত দ্রুত সম্ভব, এখন আর জাস্ট কথার মাঝে থেকে লাভ নাই, এখন আর ওই চিন্তার মাঝেও থেকে লাভ নাই, এখন আমাদের আমি এগেন একটু এটা হার্শ ভাবে বলবো, একটু রিজিড, একটু খুব বেশি হয়তো বা অন্যরকম শোনাতে পারে, বাট আমরা ইয়ার্স আফটার ইয়ার্স ফর ডিকেডস আফটার ডিকেডস খালি ট্রেড ক্রিয়েশন আর ট্রেড ডাইভার্সন নিয়ে পড়ে রইলাম। কোন ট্যারিফ পলিসি আমরা নিব, কোন প্যারা ট্যারিফ ইম্পোজ করবো, নন ট্যারিফ ব্যারিয়ার্স উঠাবো আর দিব, এটা নিয়ে ওই ট্রেড ক্রিয়েশন ট্রেড ডাইভার্সনে পড়ে রইলাম। এইসব আসলে মিনিংলেস, রাদার অ্যাকশন ইজ রিকোয়ার্ড। অ্যাকশনের জন্য আমরা জানি যে ফর ডিকেডস ইভেন আমরা অনেক এফটিএ নিয়ে আলোচনা করছি, শ্রীলঙ্কা থেকে শুরু করে জাপান চলে গেছে, হ্যাঁ, কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাই না কিছু। অথচ ইন্ডিয়া, আমি ইন্ডিয়াকে এগেন এখানে অ্যাপ্রিশিয়েট করার বিষয় এবং এটা আসলে অ্যাডমায়ার করে এবং লুক আপন করার বিষয় যে হচ্ছে যে মাত্র উইদিন আ ফিউ উইকস ইউএ এর সাথে কিন্তু এফটিএ করে ফেলেছে, নেগোসিয়েশন শেষ করে এফটিএ করে ফেলেছে, এফটিএ ডিসকাশন শুরু করেছে। ইফ আই এম নট রং মেবি 23 days, অনলি উইদিন 23 days এর মাঝে ইউএ এর সাথে প্রাইম মিনিস্টার এবং ওনাদের আমি ভুলে গেছি স্টেট হেড, সো এটা মানে ইকরাম ভাই বলতে পারবেন, এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড। সো
ওনাদের সাথে নেগোসিয়েশনটা লঞ্চ করেছেন, ডিসকাশন করেছেন, কি হবে না হবে টেমপ্লেট দুজনটা শেয়ার করেছেন, সাথে সাথে কিন্তু ফাইনালাইজ 23 ডেজ পরে একেবারে চলে এসেছে যে ওরা নেগোসিয়েশন ডিল ডান। রাইট, দে রিয়েলি ফাস্ট। এখন আমরা দেখলাম গতকাল, মানে ইফ আই এম নট রং, সরি টু ইন্টারাপ্ট, ওখানে দেখলাম যেটা যে 6 থেকে 8 মাসের ভিতরে বোধহয় দে প্ল্যানিং টু অ্যাকচুয়ালি অলরেডি সাইন আ ডিল, মানে এফটি একটা ইস্যুর সঙ্গে, যেটা ইউএস এর সঙ্গে প্ল্যান করছে। সো এখানেও উইদিন 6 মান্থস আর কি তারা চিন্তা করছে, মানে 6 to 8 মান্থস ম্যাক্স এর মধ্যে হয়ে যাবে। সেটাই, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট অন দিস। কারণ তো আমাদের এখানে তো বছরের পর বছর ধরে আসলে নেগোসিয়েশন বা ডিসকাশনের কথাবার্তা চলা। এই যে সাউথ এশিয়ান ইন্টিগ্রেশনের কথা বলছি, তারপর হচ্ছে সাউথ এশিয়ান প্লাস আসিয়ানের কথা বলছি, ফ্রি ট্রেড এরিয়ার একটা ক্রিয়েট করবার জন্য, কারণ আসিয়ানও তো ওরা একটা কাস্টম সিনের দিকে আসলে কিন্তু চলে যাচ্ছে। সাউথ এশিয়া তো আসলে সত্যিকার অর্থে ইফেক্টিভ এফটি এর দিকেও কিন্তু এখনো যায় নাই। আমরা বলি যে এটা রিজিওনাল ট্রেড এরিয়া, ফ্রি ট্রেড এরিয়া, বাট আসলে ইফেক্টিভ কিন্তু আমি বলবো না যে অতটা ইফেক্টিভ। আপনি যদি অ্যানালিসিসও করেন বলতে পারবেন না যে এটা খুব একটা ইফেক্টিভ আসলে ফ্রি ট্রেড এরিয়া। যাই হোক, যে অবস্থায় থাকুক সেটাকে আবার রিভ্যাম্প করা এবং রিভ্যাম্প করে আসিয়ানের সাথে ট্যাগ করে ফেলা, কারণ আসিয়ান অনেক দূর এগিয়ে গিয়েছে, ইন্ডিয়া ইন্ডিভিজুয়ালি অনেক দূর এগিয়ে গিয়েছে। যখন আমরা মার্জ হয়ে একসাথে একটা বড় মার্কেট ক্রিয়েট করতে পারবো, দেন নেগোসিয়েশনটা আসলে একটা মিনিংফুল নেগোসিয়েশন হবে। দ্যাট ওয়াজ মাই বটম লাইন। আর আরেকটা ব্যাপার, আরেকটা একটু দেখতে চাবো, এখন আবার বাংলাদেশের জায়গা থেকে আসি ইন্ডিভিজুয়ালি। এই যে ট্যারিফটা ইম্পোজ হলো, সাউথ এশিয়ান কান্ট্রিজের সাথে বাংলাদেশের আসলে পার্থক্য গড়ে দিবে। সাউথ এশিয়ান কান্ট্রিতে যে রেটটা ইম্পোজ হয়েছে, বাংলাদেশের উপরে যে রেটটা ইম্পোজ হয়েছে, সেই রেটের বাদে ডিফারেন্সটাই কিন্তু আসলে নিউ কম্পিটিটিভনেস। এটা আমাদেরকে বুঝে ফেলতে হবে। কিন্তু এই রেটটাকে যদি আমাদের মিনিমাইজ করতে হয়, অফসেট করতে হয়, ইকরাম ভাই বলেছেন, এর পাশাপাশি টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, কুইক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট ছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে। আপনি লেবার কম্পিটিটিভ স্কিলস ডেভেলপমেন্ট যদি করতে যান, আপনার করতে ইয়ার্স লাগবে। টেকনোলজি যদি ডেভেলপ করতে যান, ইভেন মানে ট্রান্সফরমেশন করতে যান, আপনাকে লাগবে হচ্ছে 2 to 3 ইয়ার্স। আপনি টোটাল শিফট করে ফেলতে পারবেন কিন্তু টেকনোলজি। কিন্তু আপনি স্কিলস ডেভেলপমেন্ট অবশ্যই এটা এজেন্ডা থাকতে হবে। এটা আমাদের বাংলাদেশে আবার একটা সমস্যা হচ্ছে কি, যে আমরা যখন কোন একটা প্রায়োরিটি ধরে আরেকটাকে পুরো ড্রপ আউট করে দেই। ড্রপ আউট করা যাবে না। রাইট, এভরিথিং হ্যাজ টু গো সাইমালটেনিয়াসলি। তো এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, এটা এনশিওর করতে হবে কিন্তু অবশ্যই। এখন সেটা হবে কিভাবে? আমি বলবো যে এটার জন্য খুব ভালো ভালো এক্সাম্পলস আছে গ্লোবালি। বাংলাদেশ এখনো সেদিকে যায় না, মানে এখন ওই যে টকের ওই জায়গাতে রয়ে গেছে ব্যাপারটা। সেটা হচ্ছে যে অনেক পলিসি পেপারস আই থিঙ্ক হয়ে গিয়েছে গত 16-17 বছরে, গত 20 বছরে অনেক পলিসি পেপারস হয়ে গেছে, অনেক কথা হয়েছে। সো এখানে বারবার যে জিনিসটা হারিয়ে যায় সেটা হচ্ছে এত কথা না বলে ভাই একটাই বটম লাইন গেম, সেটা হচ্ছে আপনি এই যে ডিরেক্ট ক্যাশ ইনসেন্টিভ দেন এক্সপোর্টে, এইটাই কিন্তু আপনাকে বাস দেওয়ার জন্য বড় একটা টুল, আর কিছু লাগে না কিন্তু। আপনি রাইট, আপনি এটা না দিয়ে আপনি যেটা করতে পারতেন, আপনি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ দেন ভাই। আপনাকে নতুন এডিশনাল ফান্ড আনতে হবে না, এই ফান্ডটাকে প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভে নিয়ে যান, সেটাতে ডব্লিউটিও ইভেন কমপ্লায়েন্ট। আপনি ব্র্যান্ডিং প্রমোশন ইনসেন্টিভ দেন, সেটাও ডব্লিউটিও কমপ্লায়েন্ট। আপনি ইনোভেশনে ইনসেন্টিভ দেন, সেটাও ডব্লিউটিও কমপ্লায়েন্ট। আপনি সেগুলোর নাতে না গিয়ে আপনি ইয়ার্স আফটার ইয়ার্স ওই একেবারে ওই জিনিসগুলো নিয়ে, সেটা আসলে মিনিংফুলও না। এর জন্য ইভেন এটা শুনতে খারাপ শোনাতে পারে, আমরা শুনি যে মানি লন্ডারিং যে এত বেড়ে গিয়েছে। মানি লন্ডারিং বেড়ে যাওয়ার পিছনে কিন্তু অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে কিন্তু এই ধরনের ডিরেক্ট ক্যাশ ইনসেন্টিভ। কারণ আপনি একটা প্রফিটের উপরে যে অ্যামাউন্টটা পাচ্ছেন, সেই অ্যামাউন্টটা কিন্তু আসলে দেশে আর কেন আনবেন, আপনি সেভ হ্যাভেনে রাখবেন, যেখান থেকে আপনি মাল্টিপল বিজনেস অপরচুনিটিস, ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, ট্রেড অপরচুনিটিস বা লাক্সারিয়াস লাইফ অপরচুনিটিস সেটা আসলে এক্সপ্লোর করবেন। আপনি দেশে কেন নিয়ে আসবেন সেটাকে? এক্স্যাক্টলি। যদি প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ দিতেন, যে আপনি প্রোডাকশনের ক্ষেত্রে কিভাবে ডাইমেনশন চেঞ্জ করবেন, কিভাবে ইনোভেট করবেন, কিভাবে টেকনোলজিকে আসলে ট্রান্সফরমেশন করবেন, সেই জায়গাতে যদি আপনি ইনসেন্টিভ দিতেন, সেটা কিন্তু আপনাকে বাংলাদেশকে কিন্তু ইভেন টোটাল শিফটে অলরেডি নিয়ে চলে যেত টেকনোলজি ট্রান্সফরমেশনে। সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি। সো এই জায়গাতে আমি বলবো পলিসি ইনোভেটিভনেস এর খুব বেশি দরকার। এবং এগেইন বাংলাদেশের জানি না কে কিভাবে নেবেন, এটা অনেক ভাবে নেওয়া যায়, কিন্তু আমরা দেখি যে ট্রেড অ্যান্ড পলিসি অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট এবং অ্যাডভোকেসি যারা করেন, তারা ওই কিছু ওই জার্গন গুলা থেকে রয়ে গিয়েছেন। এই জার্গন থেকে বেরোয় আসতে হবে, নতুন ভাবে দেখতে হবে আর কি। এখন তো ওনারাও কিন্তু মারাত্মক জ্ঞানী, নলেজেবল, কিন্তু কেন যেন
আলটিমেটলি ওনাদের কথায় চলে আসেন। আমি জাস্ট গতকালকে, আপনারাও মনে সবাই দেখেছেন, একজন ইকোনমিস্ট, খুবই নাম করা ইকোনমিস্ট, মানে একেবারে বাংলাদেশের টপ 10 না, ইভেন টপ 5 ইকোনমিস্টের মধ্যে একজন, উনি বলেছেন এই ট্রাম্পের ট্যারিফ বাংলাদেশকে আসলে, হ্যাঁ বাংলাদেশের এক্সপোর্ট কমতে পারে, বাট বাংলাদেশ আসলে খুব মারাত্মক ভাবে আসলে ইফেক্ট করবে না। It was an absurd thing to read at this moment. Very much frustrating as a nation to see something like that, as a remarks to come forward in a national paper. পাবলিক বা গভর্নমেন্ট বা পাবলিককে খুশি রাখারও আমাদের পলিসি মেকার বলেন বা পলিটিক্যাল লিডার বলেন, হু আর ইন পাওয়ার, তাদের একটা টেন্ডেন্সি থাকে পাবলিককে আশাবাদের মধ্যে হ্যাপি রাখার, যে পুটিং অ্যাসাইড পলিসি অ্যানালাইসিস, ইনসাইটফুল অ্যানালাইসিস, যে ওই আল্লাহ একটা কিছু দিবে, করে দিবে, এই ধরনের একটা বিষয় তারা বুঝ দিতে চায় আর কি মানুষকে। সো এইটা মনে হয় সেই পার্সপেক্টিভ থেকেই উনি বলেন, অতীতকালেও আরো অনেকেই বলেছে এই ধরনের কথা। তাই আর হ্যাঁ, ডেফিনেটলি আমরা তো সেরকম চাই। তো আমরা অনেক বিষয় দেখি যে আল্লাহ বাংলাদেশকে বাঁচায় দেয়, এটা ডিউরিং কোভিড বলেন, এই যে আমাদের আশেপাশে রেগুলার যে বিভিন্ন জল ট্রেমর বা ভূমিকম্প হয়, সেগুলো থেকে বলেন হ্যাঁ ডেফিনেটলি আল্লাহ আমাদেরকে সবসময় উদ্ধার করে, সেভ করে। সো সব বিষয়ে যে এরকম হওয়ার কথা সেটা তো আসলে একটু ফানি হয়ে যায়, সব বিষয় তো এভাবে হয় না। তো এখানে যেমন ট্যারিফ আসছে 37%, আপনার প্রতিযোগী কেউ পাচ্ছে 26, কেউ পাচ্ছে 10, সো তারা তো কম্পিটিটিভ এজ পাচ্ছেই। সো আপনি হ্যাঁ, তো আপনার তো সেটা নেগোশিয়েট করতে হবে। এখন নেগোশিয়েটের আর ভাই যেটা কোশ্চেন ছিল কামরুল ভাইয়ের মেইন কোশ্চেন, যে ডব্লিউটিও এখানে কি করতে পারে বা আমরা ডব্লিউটিওর কাছে গিয়ে কিছু করতে পারি কিনা। অ্যাকচুয়ালি ডব্লিউটিও কাইন্ড অফ ইউএন যেমন অধিকাংশ ক্ষেত্রে উপযোগিতা হারিয়েছে অনেক আগে, such as WTO in same page. So এটা হচ্ছে অ্যাকচুয়ালি কান্ট্রি টু কান্ট্রি, রিজিওনাল অর্গানাইজেশন টু রিজিওনাল অর্গানাইজেশন, এগুলাতে অনেক বেশি কাজে আসছে, বেশি ইফেক্টিভ এই আর কি। কান্ট্রি টু কান্ট্রি এফটিএ বা এনি আদার ডিল বা ইউরোপীয় ইউনিয়নের সাথে ধরেন জিএসপি, এখন হয়তো জিএসপি প্লাসে বাংলাদেশ এলডিসির পরে যদি যেতে পারে, সেটা বাংলাদেশকে হয়তো আগের মতো এখনকার মতো বেনিফিট দিয়ে যেতে পারে এই আর কি। তারপর আমেরিকার সাথে যদি ওই যেটা বললাম ওদের থেকে আমদানি যদি করা হয় র ম্যাটেরিয়ালস, সুতা, সো ওই ক্ষেত্রে আমরা হয়তো এটা ডিল করতে পারবো। বা বিসাইডস আমাদের যেমন গ্লোবালি হাইলি রেসপেক্টেড লিডার আছে রাইট নাও, বা আরো ভালো কিছু পলিসি মেকার আমরা নিয়ে এসেছি। আমেরিকা থেকে মিস্টার খলিলকে নিয়ে আসা হয়েছে, তারপর বিডাতে আশিক সিদ্দিকীকে নিয়ে আসা হয়েছে, তারপর লুৎফে সিদ্দিকীকে নিয়ে আসা হয়েছে। সো এরকম ফিগার ফেস গুলা ছিল না। ডক্টর ইউনূসের কথা তো বলাই বাহুল্য। সো দে আর নট দেয়ার right now. We have very good leaders, very good policy makers all around besides Dr. Yunus. So এইটা আমাদেরকে একটা লিভারেজ দিতে পারে, কম্পিটিটিভ এজ দিতে পারে in terms of negotiation, international dealing, policy making, considering policy. So just আশাবাদ যে বাংলাদেশের উপর এমন কোনো এফেক্ট পড়বে না, so that is kind of funny thing, or people কে আসলে প্যানিক থেকে বাঁচানোর চেষ্টা, maybe that is, I don't know what was his intention, but I say like that এই আর কি। সো এইভাবেই চিন্তা করতে হবে আর কি। থ্যাংক ইউ, and I do agree with this point, কারণ আসলে আমরা ইমপ্যাক্টটা ওভারঅল ডিটারমিন করার আগেই যদি এরকম একটা বলে দিই, অথবা আমরা যদি হয়তোবা চিন্তা সেভাবে পুরো বিষয়টাকে, হোল পিকচারটাকে না নিই, তখন হয়তোবা একটু কমেন্টটা অনেক বেশি সাধারণ হয়ে যেতে পারে। সো আসলে ওই পার্সপেক্টিভ থেকে বললেন কিনা লতিফ ভাই, যেটা বললেন যে আসলে ইন কম্পারিজন টু ইউএস, আপনি যদি ইউএস এর কথা চিন্তা করেন যে আমাদের যে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপোর্ট, দ্যাটস অ্যাকচুয়ালি in amount nothing to US. এখন ইউএস এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করে বললেন কিনা আমি সেটা বুঝলাম না, হয়তো হতে পারে, আই ডোন্ট নো, বাট হয়তো বা ওইটাও হইতে পারে, মানে I'm just making wild guesses, কিন্তু এটা হওয়াটা আসলে স্বাভাবিক। তার কারণ হচ্ছে মানে ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি, তাহলে ইউএস ইজ দি লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন ফর দি কান্ট্রি। তো কোনো ধরনের ইমপ্যাক্ট করবে না, জি, তো কোনো ধরনের ইমপ্যাক্ট পড়বে না, এটা আসলে বলাটা আমি জানি না কতটা যুক্তিযুক্ত, আমার কাছে অন্তত পক্ষে এটা খুব একটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। তো যাই হোক, থ্যাংক ইউ ইকরামুল ভাই, থ্যাংক ইউ লতিফ ভাই এই বিষয়গুলোকে আনার জন্য। আমি আসলে কয়েকটা জিনিস একটু দেখছিলাম আর কি, মানে ডব্লিউটিও কয়েকটা বিষয় আপনি যেগুলো বললেন লতিফ ভাই প্লাস হচ্ছে ইকরামুল ভাই খুব এই পার্টিকুলার জায়গাটাতেও খুব স্ট্রেস দিলেন যে আসলে ডব্লিউটিও এর যে ইফেক্টিভনেসটা,
হয়তো আমরা ইরেলেভেন্ট হয়তো সেরকম ভাবে যদি বলে নাও দেই, অন্তত পক্ষে ইফেক্টিভনেসটা যে একটা কোয়েশ্চেনের জায়গায় চলে এসছে এটা মোটামুটি বোঝা যাচ্ছে। অনেক ধরনের প্রশ্ন হয়তো বা তাকে ফেস করতে হবে। তো আমি দেখছিলাম যে WTO রেসপন্স গুলো আসলে কি কি ধরনের। আমি রেসপন্স যেগুলো দেখলাম সেই রেসপন্স গুলো আসলে আমাকে খুব আশাহতই করেছে বলতে পারেন। তো আমরা যদি চিন্তা করি হচ্ছে কি WTO ডাইমেনশনে তাদের যে ট্রেড পলিসি এবং ট্রেডের যে প্রিন্সিপাল আছে ডাইমেনশনে চিন্তা করি, অন্তত পক্ষে MFN যে প্রিন্সিপালটা আছে, MFN ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা তো এখানে ঠিক মতো আসছে না, কারণ এক এক কান্ট্রির ক্ষেত্রে তো আমি এক এক ধরনের, তাই না? রাইট। সো ট্যারিফ ইম্পোর্ট করছি, ন্যাশনাল ট্রিটমেন্ট যেটা, সো সেই জায়গাটা তো যদি আমি চিন্তা করি তাহলে সেখানেও কিন্তু এক ধরনের প্রবলেম আছে। আমরা যদি কার ইম্পোর্টের কথা চিন্তা করি, তখন ইম্পোর্টেড কার ইন USA ওদের ওখানকার লোকাল কারের সঙ্গে ইকুয়ালি ট্রিটেড হতে হবে। সো এই ইম্পোর্টেড কার আবার কিন্তু ডিফারেন্ট ভাবে ট্রিটেড হতে পারবে না ওয়ান্স ইট অ্যারাইভস দেয়ার। তো এই জায়গাটা, এই প্রিন্সিপালটাও কিন্তু আমরা দেখলাম যে ট্রিটমেন্টটা কিন্তু এই পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে USA তে ইফেক্টিভলি হচ্ছে না। এই ধরনের প্রিন্সিপালটাও কিন্তু এখানে ব্রেক হচ্ছে। ট্যারিফ বাইন্ডিং এর কথা যদি বলি, রিডাকশনের কথা বলি, তাহলে এই ট্যারিফ বাইন্ডিং যেটা রিডিউস করার কথা, তাই না? সো সেখানেও কিন্তু এক ধরনের প্রবলেম আমরা অলরেডি দেখছি। তারপর যদি আমরা বলি হচ্ছে যেমন লেটস সে ফর এক্সাম্পল 5% থেকে আমি চাইলেই তো 10% এ বাড়িয়ে দিতে পারি না, তাই না? সো লতিফ ভাই এই জিনিসটাকে খুব ভালোভাবেই বললেন, আপনিও ইন্ডিকেট করেছেন এই বিষয়গুলো ওভারঅল এটা মেনশন থেকে। সো ট্রান্সপারেন্সি বিষয়টাও যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আনপাবলিশড, মানে এখানে কোনো ডকুমেন্টেড কিছু নাই। হ্যাঁ, সো আমি হাতে একটা পোস্টার নিয়ে বললাম যে 74%, আর এখন হচ্ছে গিয়ে 37% আমরা দিলাম, তাই না? সো এটা তো আসলে এরকম হওয়ার কথা না। সো এটা প্রপোজাল দিবে, তারপর এগ্রি করার ব্যাপার আছে, তাই না? সো এটা আবার গভর্নমেন্টকে জানানোর ব্যাপারও আছে, মানে গভর্নমেন্ট থেকে জানাতে হবে, তাই না? সো একটা অ্যাম্পল টাইম দিতে হবে। সো অনেকগুলো ইস্যুস আছে, এবং তারপর WTO অ্যাপ্রুভাল নিয়ে করতে হবে, এবং সেটাও তো তারা করেনি। নন ডিসক্রিমিনেশন, হ্যাঁ সেটাও করেনি। তারপর নন ডিসক্রিমিনেশনের কথাটা যেটা লতিফ ভাই বললেন, সো অবভিয়াসলি এই জিনিসটাও কিন্তু এখানে এসেছে, মানে একটা হিউজ ভায়োলেশন। তাই এতগুলো জায়গাতে ভায়োলেশন, কিন্তু আমরা তেমন কোনো রেসপন্স দেখছি না। রেসপন্স একটাই পেলাম, সেটা হচ্ছে 1% হয়তো বা গ্লোবাল গ্রোথটা কমে আসতে পারে। সো এই ব্যাপারে একটু সাবধান করা হয়েছে। সো এছাড়া আসলে তেমন কোনো কিছু আমি যদি বলি তাহলে তেমন কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না। অবশ্য মেম্বার ইনকোয়ারিজ গিয়েছে, যেটা তুমি বললেন, যদি একসঙ্গে সবাই একসঙ্গে ইনকোয়ারিতে যায় তাহলে হয়তো একটা বড় ধরনের ইস্যু আসতে পারে। তো আমি অবশ্য সেই ব্যাপারে খুব একটা বেশি হোপফুল না, কারণ এখানে কিন্তু এর আগেও একবার 2022 সালের দিকে যখন WTO বলেছে স্টিলের ক্ষেত্রে ট্যারিফটা যেটা ওরা ইম্পোজ করেছিল, তখন USA বলেছে যে হচ্ছে কি এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির বিষয়। সো ওইটাকেও কিন্তু আবার WTO নেগেট করেছে, বলছে না যে এটার সঙ্গে আসলে তুমি যে এটা দিয়েছো, জাস্টিফিকেশনটা দিয়েছো, ইট ইজ নট অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেবল। কিন্তু সেটা করার পরেও ইউসি লাইক দে অ্যাকচুয়ালি ইউসি লাইক হ্যাড আ ট্যারিফ যেটা তারা ডিসাইড করেছে, দ্যাটস ইট। মানে আমাদের সেই ডিসিশনটা নেওয়ার ক্ষমতা আছে, প্রবাবলি এই জিনিসটাও এখানে রিফ্লেক্টেড হচ্ছে। হয়তো ওই যে ন্যাশনাল ইস্যুটার কথা আপনি বলেছেন, লতিফ ভাই বলেছেন যে ন্যাশনাল প্রোটেকশন এন্ড প্রোটেকশনিজমের কথাটা যেটা এসেছে, যে আমি আমার ন্যাশনাল সিকিউরিটির কারণে স্টিল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিব, সেই কারণে হচ্ছে কি আমি এটা করছি। সো দিস ইজ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি। এখন তুমি মানো কি না মানো সেটা দেখার বিষয় না, বাট আমার কাছে হচ্ছে কি এটা ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, এবং আমি আমার ইচ্ছা মতো এই ট্যারিফ গুলো বসাবো। তাহলে এই বিষয়গুলো যেভাবে আসছে আসলে, তাতে আমার কাছে মনে হচ্ছে WTO আসলেই তার যৌক্তিকতাটাও, আসলে তার থাকার যৌক্তিকতাটা নিয়েও কিন্তু এখন প্রশ্নের মুখে পড়বে। কারণ আমাদেরও যদি বাইল্যাটারাল এগ্রিমেন্টে যেতে হয়, আবার এগ্রিমেন্ট থাকা সত্ত্বেও সেটাকেও যে আপনার অনেক ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটা প্রচেষ্টা আছে, সো সেই জিনিসটাও তো আমরা বুঝতে পারছি, তাই না? তো অনেকগুলো, তাই না? তো আবার নতুন করে হয়তো নেগোসিয়েশনের জায়গা এরকম যদি হয়, তাহলে কিন্তু দেখেন আফটার এভরি 4 ইয়ার্স অর 5 ইয়ার্স যদি না, এটা কামরুল ভাই এখানে একটু অ্যাড করি, এটা আপনি খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন, যে এই যে ইভেন রিসেন্টলি আমরা দেখেছি বাইলেটারাল বা হচ্ছে ইউএস এর সাথে রিজিওনাল যে এগ্রিমেন্ট গুলো ছিল, সেটাও কিন্তু ওরা কিন্তু আসলে পাশ কাটিয়ে গিয়েছে বা সেগুলো রিভিশন করে ফেলেছে। হ্যাঁ, যেমন ওই যে মেক্সিকোর সাথে কানাডার সাথে নাফটা বা USMCA, ওগুলো কিন্তু একেবারে ডিফাঙ্কড অলমোস্ট এখন। রাইট, সো এই জিনিসগুলো তাই না ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট না? রাইট। আমার কাছে কিন্তু সেই জিনিসটা মনে হচ্ছে যে আমরা যদি এভরি 4 ইয়ার্স ডাউন দি রোড আমাকে নেগোশিয়েট করতে হয়, সো why and how is that going to be used like an effective policy মানে for the entire world? কারণ এটা তো শুধু আমার বিষয় না, এটা তো entire world is affected. যেমন লতিফ বললেন যে 15% of the global trade, তাই না? সো যে 15% of the global trade যদি এফেক্টেড হয় because of this policy, 1% of the global growth যদি এফেক্টেড হয়, এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রতিনিয়ত আমাকে চেঞ্জ করতে হচ্ছে, পরিবর্তন করতে হচ্ছে, আসলে কতটুকু পর্যন্ত পারা সম্ভব? আবার এটা যদি পরিবর্তন করতে থাকি আমি কন্টিনিউয়াসলি, তাহলে সেই ক্ষেত্রে
ইউসি লাইক আমাদের সার্টিনিটি নাই, তো পলিসি সার্টিনিটি নাই। পলিসি সার্টিনিটি না থাকলে তখন সেই ক্ষেত্রে ইউসি লাইক ইউএস যেটা চিন্তা করছে সেটাও যে ফলপ্রসূ হবে, কারণ তার বদলে অল্টারনেটিভ ডেস্টিনেশন যে খুঁজে নেবে না অন্য কান্ট্রি গুলো, সেটাও আমরা করি কিভাবে। সো এই জিনিসটা ওনারা আসলে কতটা চিন্তা করেছেন আমি জানি না, হয়তো তো করেছেন ডেফিনেটলি। দেয়ার পলিসি মেকার্স, মানে ওয়ার্ল্ড রিনাউন পলিসি মেকার্স ওখানে আছেন, প্লাস হচ্ছে গিয়ে এক্সপার্টস আছেন, কিন্তু এই ক্যালকুলেশন গুলো নিয়ে ধোয়াশা, এই বিষয়গুলো, এই যে বিভিন্ন এগ্রিমেন্টকে, নিজেদের এগ্রিমেন্টকে মনে করেন একটু পাশ কাটানোর চেষ্টা, তারপর হচ্ছে গিয়ে আবার নতুন করে রিনেগোশিয়েট করা বিভিন্ন ডিলস, তারপর সেগুলোকে আবার রিভাইজ করা, এবং অন কন্টিনিউয়াস বেসিস এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে আসলে ডব্লিউটিওরও থাকার আসলে কতটুকু যৌক্তিকতা আছে প্রশ্ন আমরা তুলতেই পারি সাধারণ মানুষ হিসেবে। প্রত্যেকেই আসতে পারে, একজন ব্যবসায়ীর আসতে পারে, তাই না? সো প্রত্যেকেই কিন্তু আসলে এই জায়গাগুলোতে এফেক্টেড হচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে, এবং এইটা আসলেই আমাদের আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার। কারণ আমরা তো আমাদের পলিসি গুলো যেগুলো, যেমন লতিফ ভাই বললেন যে ক্যাশ ইনসেন্টিভ, ফর এক্সাম্পল, ক্যাশ ইনসেন্টিভের উপরে আমাদের একটা রিসার্চ ছিল। সো এটা আমরা যখন চেম্বারে ছিলাম তখন আমরা করছি। সো ওখানে দেখা গেছে যে যাদেরকে দেয়া হচ্ছে তারাই চাচ্ছে না ক্যাশ ইনসেন্টিভ, তাই ভাই দিয়ে লাভ থাকে। যাদেরকে দেয়া হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট আসলে স্টেক হোল্ডার, তারা তো যাচ্ছে না, তো তারা না চাইলে তাদেরকে দিয়ে আসলে লাভ থাকে। সো ইন ডিফারেন্ট ফর্মস, মানে এই যে লতিফ ভাই যেটা বললেন, ইনোভেশনের কথা বললেন, প্রোডাকশনের কথা বললেন, এই ইস্যুস গুলো রাদার আমাদের আসলে একটু দেখার দরকার আছে। সো কোন ভাবে আমরা আসলে দিলে পরে সেটা মিনিংফুল হয়, তার জন্য মিনিংফুল হয়, কান্ট্রির জন্য মিনিংফুল হয়, অ্যাকচুয়ালি আসলে এক্সপোর্ট প্রমোটেড হয়। ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং এবং অন্যান্য ইস্যুস আমরা তো জানি, বিভিন্ন ভাবে কিভাবে টাকা পাচার করা হয়, আবার ওদিক দিয়ে ইনসেন্টিভও পাচ্ছি। সো অনেক কিছু আমরা দেখেছি না যে বিভিন্ন সময় কিন্তু পেপার কোম্পানি তৈরি করা হয়েছে, পেপার কোম্পানি তৈরি করে তারপর সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে, ইনসেন্টিভ নেওয়া হয়েছে। তো এগুলো তো আসলে কন্টিনিউ করবে তখন যদি আমরা এই পলিসি গুলোকে সুন্দরভাবে আসলে ড্রাফট করতে না পারি, এবং এই জন্য 16-17 বছর ধরে ওই পলিসি পেপার কথাবার্তা না বলে, যেটা আপনারাই বললেন যে আসলে লতিফ ভাই বললেন বিশেষ করে, যে সেই জিনিসগুলোকে আসলে অ্যাকশন নিয়ে আসতে। ইকরামুল ভাই কিন্তু এই জায়গাটা খুবই স্ট্রেস করেছেন ইম্পর্টেন্সের সঙ্গে আমাদের অ্যাকশনে আসতে হবে। সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট গুলো যেটা, সেটা কিন্তু সিগনিফিকেন্ট, আমরা চিন্তা করছি না, আমরা চিন্তাই করছি না, আমরা চিন্তা আনছি না। আমরা কিন্তু খালি ফাইন্যান্সিয়াল ডাইমেনশনটা হয়তো বা ফাইন্যান্সিয়াল লস অথবা রেভিনিউ লস এই জায়গাটা, তারপর আমরা এক্সপোর্ট লস এই জায়গাগুলো নিয়ে হয়তো অনেক বেশি চিন্তা ভাবনা করছি, কিন্তু হোয়াট ইজ গোইং টু হ্যাপেন টু দি লেটস সে ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল। তো এই জিনিসগুলো অনেকগুলো তো আমরা দেখছি বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ, তাই না? সো এমনিতেই ইভেন বিফোর দ্য ডেভেলপমেন্ট, রিসেন্ট ডেভেলপমেন্ট যেগুলো আমরা দেখেছি, এগুলো ছাড়াই বন্ধ হয়ে যাচ্ছে, এসএমই বন্ধ হয়ে যাচ্ছে। সো বিভিন্ন কোম্পানি সাফার করছে, তাই না? ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং পাওয়া যাচ্ছে। সো তার মধ্যে যদি আবার এগুলো আসে, তাই না, তাহলে বড় ধরনের কিন্তু সমস্যা। আমি নিজে পার্সোনালি 12টা ব্যাংকে গিয়েছি, কিন্তু আই ওয়াজ নট এবল টু সিকিউর আ ওয়ার্কিং ক্যাপিটাল লোন ফর দি কোম্পানি ফর উইচ আমি ওখানে গিয়েছি, 12টা মানে ব্যাংকে গিয়েছি, এবং তাদের মধ্যে কয়েকজন বলেছে ডিসেম্বর পর্যন্ত ভাই আমরা 98% ডিসবার্স করবো না, we are trying to like recover as much as we can. তাহলে এই জিনিসগুলোও তো অলরেডি মানে এক্সিস্টিং যে ট্রাবলটা সেটা তো অলরেডি আছে, এটাকে ম্যাগনিফাই করে ফেলবে। তাহলে কিভাবে আমিও আসলে খুব আশ্চর্য যে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে না সেটা আমরা কিভাবে চিন্তা করি, এটা চিন্তা করেও আমি আশ্চর্য আর কি। তো যাই হোক, পরবর্তী ইস্যুটাতে তাহলে আসি। তো পরবর্তী যে ইস্যুটা আসলে আমি মনে করছি যে আমাদের আসলে অ্যাড্রেস করা দরকার, সেটা হচ্ছে অন্য দেশগুলো যে প্রতিক্রিয়া জানাচ্ছে সেই প্রতিক্রিয়াগুলো থেকে আমাদের আসলে শিক্ষণীয় কি আছে, এবং আমরা ওই লাইনে থেকে কোন ধরনের এডিশনাল বেনিফিট পাবো কিনা। যেমন দেখেন সবগুলো মেজার কিন্তু মোটামুটি আপনারা এখানে বলে দিয়েছেন কি করতে হবে, কি করা যাবে না, উই ক্যানট রিটালিয়েট। সো এই জিনিসগুলো অলরেডি চলে এসেছে, বিকজ উই ডোন্ট মানে উই কান্ট এফোর্ড টু, তাই না? তো রিটালিয়েট করে লাভও হবে না। সো একটা ট্রেড ওয়ারের দিকে অলরেডি গ্লোবালি হয়তো ট্রেড ওয়ারের দিকে চলে যাচ্ছে। সো এই জিনিসটা আসলে কিভাবে নেগোসিয়েশন হবে এই জিনিসটা নিয়েও প্রশ্ন আছে। তো গ্লোবাল যে এক্সাম্পলস গুলো আছে, যেমন আমরা ইউকে যদি এক্সাম্পল দেখি, তো তারা কিন্তু একটু ধীরে সুস্থে যে ওয়েট এন্ড সি অ্যাপ্রোচ যেটা বললেন, ওনারা এভাবে করে তারপর হচ্ছে একটা ডিল স্ট্রাইক করার চেষ্টা করছে। তারপর আবার ইন্ডিয়ার কথা যদি বলি, 6 থেকে 8 মাসের ভিতরে তারাও একটা এফটিএ করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলো থেকে আমাদের কি শিক্ষার বিষয় আছে, প্লাস এডিশনালি মানে এই ইম্প্যাক্ট গুলোর কথা যদি চিন্তা করি, আমরা 3টা ভাগে যদি ভাগ করি, সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট মানে দক্ষতা তৈরি করা, তাহলে সেটা কিন্তু টাইমের ব্যাপার, একটা বড় সময় হবে, এটা লং টার্ম করতেই হবে, মানে উই মাস্ট স্টার্ট ফ্রম সামার। তো এখন স্টার্ট করা ছাড়া গতি নেই, কিন্তু শর্ট টার্ম কি মেজার হতে পারে, এবং সেটা অন্যদের কাছ থেকে শেখার আছে কি, মানে আমাদের নিজস্ব মেজার তো আমরা বললাম যে আমরা কটন বেসড একটা চিন্তা ভাবনা করতে পারি। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোনো শর্ট টার্ম মেজার প্লাস হচ্ছে গিয়ে মিডিয়াম টার্ম
অল্টারনেটিভ আরো কোনোগুলো ইস্যু আমরা ওদের কাছ থেকে শিখে তারপর সেগুলোকে অ্যাডপ্ট করতে পারি কিনা এবং সেগুলোর আসলে কতটা জাস্টিফিকেশন থাকতে পারে, সেটা আমার প্রশ্ন থাকবে আপনাদের কাছে। প্রথমে আমি এবার ইকরামুল ভাইয়ের কাছে যাব, তারপর আমি নতুন ভাইয়ের কাছে যাবো হলো প্রশ্নটা, যদি ইকরামুল ভাই কাইন্ডলি। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আমরা তো লাইক মাইটি কান্ট্রি গুলার মতো পাল্টা ব্যবস্থা বা ওরকম শাউট আউট করতে পারি না যে কানাডা যেটা বলছে বা অন্য অন্য বিগ কান্ট্রি গুলো যেটা বলছে হ্যাঁ আমাকে এত ট্যারিফ দিয়েছো আমিও এত দিলাম, এরকম লাইক দ্যাট আসলে আমাদের জন্য উই ক্যান্ট অ্যাফোর্ড, যেটা লতিফ ভাই আগেই বলেছে, এই আর কি। সো আমাদের চিন্তা করতে হবে অ্যাকচুয়ালি সফট ওয়েতে যেতে হবে, সেটা নিউ পলিসি রিফর্ম করতে হবে, পলিসি নিয়ে আমাদের পলিসি মেকারদের সাথে বসতে হবে, অনেক রিসার্চ পেপার পলিসি পেপার অলরেডি হয়েছে ইতিমধ্যে, সো সেগুলো নিয়ে আসলে একটা ডিসিশনে আসতে হবে। আর সেক্ষেত্রে হয়তো আমরা কিছুটা বেনিফিট হতে পারবো বা বিপর্যয়টা কাটাতে পারবো। পাশাপাশি আমরা যাতে একটা কম্পিটিটিভ এজ পাই আমাদের প্রতিদ্বন্দ্বীদের থেকে, সেটা নিয়ে আমরা হয়তো ইউএস এর সাথে বসতে হবে, তাদেরকে আমাদের লবিং এ যেতে হবে, লাইক ওয়ালমার্ট আছে, গ্যাপ আছে, ওরা হচ্ছে ভেরি বিগ রিটেইলার, সো তারা ওদিক থেকেও যদি আমরা গভর্নমেন্টকে পুশ করাতে পারি, ইউএস গভর্নমেন্টকে, সেক্ষেত্রে হয়তো আমাদের এই ট্যারিফটা একদম কমে আসতে পারে বা ক্ষেত্র বিশেষে নাও থাকতে পারে। পাশাপাশি তাদের থেকে ইম্পোর্ট করার ক্ষেত্রে র মেটেরিয়াল, সেটা আগেই বলেছি, তো সেদিক থেকেও আমরা একটা বেটার পজিশনে থাকতে পারবো অথবা এটা অ্যাভয়েড করতে পারবো এই ট্যারিফের ইস্যুটা। তো আমাদের আসলে অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করতে হবে এই আর কি, কারণ আমাদের হচ্ছে ফেস অফ এর সুযোগ নাই, বিকজ আমরা তো মাইটি মরাক না আরো আদার কান্ট্রি গুলোর মতো, আমরা স্মল কান্ট্রি, একটা স্মল স্টেক হোল্ডার। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে আমাদের ইউএসতে যেগুলো আমরা ইম্পোর্ট করে এক্সপোর্ট করে থাকি, তার 84% হচ্ছে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আরএমজি এবং টেক্সটাইল। সো সেইটা চিন্তা করেই আমাদের কাজ করতে হবে। সেজন্য আমাদের ওখানে যারা বড় পার্টনার আছে, যেটা বললাম ওয়ালমার্ট বা পোলো, ইউএস পোলো, তারপর হচ্ছে গ্যাপ, এদের মাধ্যমে আমরা একটা লবি করতে পারি, বা ইউএসএ তে আমাদের যে সকল পলিটিক্যাল লবি আছে সেগুলাকে আমরা ইউজ করতে পারি, আগে যেভাবে করা হয়েছে পলিটিক্যাল ক্ষেত্রে, এখন হয়তো আমরা মিস্টার খলিলের মতো পার্সনদের ইউজ করতে পারি, বা আরো কিছু পার্সন আছে পলিটিক্যাল এন্ডে যারা বর্তমানে ওখানে অ্যাম্বাসেডর আছে, তারা এইসব বিষয়ে কাজ করতে পারে, লবি করতে পারে। সো আমি আসলে এই ক্ষেত্রে লবিং এর বিকল্প দেখছি না। পাশাপাশি হচ্ছে তারা আমাদেরকে যে সকল অপশন দিচ্ছে যে হ্যাঁ আমাদের থেকে সুতা আমদানি করলে তোমরা এই দিক থেকে ছাড় পাবা, সেটা করা। পাশাপাশি আমাদের দিক থেকেও অনেক ধরনের ল্যাকিংস রয়েছে, পলিসি রিফর্ম থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং যে কর্মীদের যে স্কিল গ্যাপ আছে, আমাদের কাস্টম হ্যান্ডলিং থেকে শুরু করে পোর্ট হ্যান্ডলিং থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্টের যে ল্যাকিংস গুলো আছে, ব্যুরোক্রেসি আছে, এগুলো সব দিকে আসলে আমাদেরকে সমন্বিত অ্যাপ্রোচ নিতে হবে, ইন্টিগ্রেটেড যে পলিসি শিফট করতে হবে আমাদের, এবং সেটার জন্য সময় কিন্তু বেশি নেই, সময় কিন্তু খুবই অল্প। সেটাই, সময় টাইম ইজ আগামী কয়েক মাসের মধ্যে এগুলা করে ফেলতে হবে এই আর কি, মানে এই বছরের শেষ পর্যন্ত ওয়েট করা যাবে না, অ্যাকচুয়ালি তারও আগে শেষ করার চেষ্টা করতে হবে এগুলা, এই আর কি। কারণ একটা ইমিডিয়েট অ্যাকশন না হলে এত বড় এক্সপোর্ট তো 4 মাস 8-9 মাসের মধ্যে এগুলা আসলে করে ফেলতে হবে। সো বিসাইডস দ্যাট হচ্ছে এফটিএ এর বিষয়গুলো আসে আসলে বারবার, যেমন আদার অল্টারনেটিভ ডেস্টিনেশন গুলোর সাথে এফটিএ করার বিষয় থাকতে পারে, ইউকে এর সাথে, কানাডার সাথে, যেমন জিসিসি এর সাথে বা ইউর সাথে, জিএসপি প্লাস এর কথা আমি আগেই বলেছি। এছাড়া আফ্রিকার যে এএফসিএফটিএ আছে, সেখানে আমাদের একটা হিউজ আমরা নিউ টার্গেট নিতে পারি, যেটা 1.2 ট্রিলিয়ন মার্কেট হবে লাইক বাই 2030। পাশাপাশি জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, এগুলো আমাদের একটা ভালো অল্টারনেটিভ মার্কেট হতে পারে। জাপানের সাথে আমাদের 97% এই ট্যারিফ ছাড় আছে, সো সেক্ষেত্রে এইটা আমাদের জন্য হিউজ একটা অ্যাডভান্টেজ হতে পারে। পাশাপাশি আমাদের আরো কিছু ইন্ডাস্ট্রির দিকে গ্রো করতে হবে। আমাদের শুধু আরএমজি নির্ভর হলে, আমেরিকা নির্ভর হলে কিন্তু সমস্যা, সেটা আমরা রাইট নাও এসে পড়েছে এই প্রবলেম আমাদের ঘাড়ের উপরে, এবং আগামী বছর সেটা এসে পড়বে ইউর উপর বেস করে, এলডিসি গ্রাজুয়েশনের উপর বেস করে। সো সেম থিং উইল ফেস ইন নেক্সট ইয়ার।
সো আমাদের অল্টারনেটিভ ইন্ডাস্ট্রি গুলোতে যেতে হবে। আমাদের লেদার ইন্ডাস্ট্রি গুলো ভালো করছে এবং ভালো পটেনশিয়াল আছে, অপরচুনিটি ahead. And besides, pharmaceuticals industry are really booming, already boomed as well as booming. So আমরা এদিকে অনেক স্বল্প মূল্যে আমরা ফার্মাসিউটিক্যাল যে ওষুধ বা আরো জিনিসগুলা উৎপাদন করতে পারি সেটা, এবং আমরা বিশ্বের প্রায় 120টা বা এরকম দেশে আমরা অলরেডি এক্সপোর্ট করছি। সো আরো নিউ হরাইজন গুলা এক্সপ্লোর করতে হবে, অল্টারনেটিভ ইন্ডাস্ট্রিতে শিফট করতে হবে, লেদার ইন্ডাস্ট্রি গুলাকেও আরো বুম করতে হবে। এবং যে কান্ট্রি গুলার কথা আমি বললাম, সাউথ ইস্ট এশিয়া বা আফ্রিকা বা জাপান, অস্ট্রেলিয়া সহ এইসব দেশের অল্টারনেটিভ যে রোড গুলা এক্সপ্লোর করা আসলে খুবই জরুরি। নট অনলি এক্সপ্লোরিং বাট অলসো going to deal with them within shortest span of time is really important for us. So through regional organization or through FTA 1-to-1, we have to do it very fast. Actually time is running out, I think. Thank you very much. Thank you for touching on these issues specifically. আপনি যে জায়গাগুলো বললেন শেষের দিকে, সেটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক্যালি আফ্রিকার কথা যেটা বললেন, ইটস ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের আসলে আফ্রিকা প্লাস হচ্ছে যে অন্যান্য কান্ট্রিগুলোর সঙ্গে ট্রেড এগ্রিমেন্টের ব্যাপারগুলো কিন্তু আসলে এখানে চিন্তায় খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে আসা দরকার হয়ে পড়েছে। বাট অ্যাবসলিউটলি রাইট অন দিস। অন্যান্য অ্যাসপেক্ট গুলো বললেন, ডাইভার্সিফিকেশনের কথা বললেন একেবারে শেষের দিকে, এক্সট্রাঅর্ডিনারিলি ইম্পর্টেন্ট। আমরা লেদারের দিকে আমরা যদি ফার্মাসিউটিক্যালের দিকে যাই, তাহলে সেগুলো আসলে কতটুকু সাপোর্ট পাচ্ছে এবং কতটুকু দেওয়া সম্ভব, তাই না? সো আমরা মাঝে মধ্যে বলে থাকি যে আরএমজি কে যে বেনিফিট দিচ্ছি, সো হোয়াই ডোন্ট উই লেটস সে কপি দ্যাট এন্ড let's say provide exactly similar benefits to the other industries. So এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লেইন আছে যে আমরা একই ধরনের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে কমপ্লেইন আছে যে তারা পাচ্ছে না। সো আসলে এটা দিলে পরেও হয়তো বা কিছু হয় কিনা সেই জিনিসটা দেখার ব্যাপার আছে, দেওয়া যেতে পারে কতগুলোকে, সেগুলো দেখার বিষয় আছে। তো আমরা তো ট্রাস্ট সেক্টর অনেকগুলো ট্রাস্ট সেক্টর আইডেন্টিফাই করেছিলাম, এখন সেগুলোকে আসলে প্রমোট করার জন্য কতটুকু কাজ করছি, সো দ্যাট অলসো becomes a question at this particular point in time, তাই না? সো সেখানেও গভর্নমেন্ট সাপোর্ট কতটুকু দেওয়া সম্ভব, পলিসি সাপোর্ট, সেই জিনিসগুলো দেখতে হবে। বা প্রাইভেট ইনিশিয়েটিভও দরকার। মানে আমরাও যদি নিজেদের মানসিকতা পরিবর্তন না করি, মানে ইফ উই ইউ সে লাইক ডোন্ট লুক ফর লেটস সে অল্টারনেটিভ মার্কেটস, তাহলে তো সমস্যা। মানে প্রাইভেট ইনিশিয়েটিভ তো নিতে হবে। গভর্নমেন্ট তো আর আপনাকে নিয়ে গিয়ে, বাবা মাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিয়ে তারপর ডিলও করে দিয়ে, তাই না, আমার বেচা বিক্রি খুব একটা বেশি করে দিতে পারবে না। হয়তোবা G2G কানেকশনের ক্ষেত্রে হয়তোবা B2G এর মাধ্যমে লোকাল বিজনেস কিছুটা হয়তো বা G2G কানেকশনের বেনিফিটটা নিতে পারে, কিন্তু সেটা মানে একেবারে ব্রডার কনটেক্সটে যদি সবার ক্ষেত্রে চিন্তা করি, বা একটা বড় গ্রুপ অফ কোম্পানিজ অথবা বড় গ্রুপ অফ পিপলকে একবারে এই বেনিফিট দিয়ে তারপর হচ্ছে গিয়ে যদি এরা চেষ্টা করি, তাহলে সেটা তো আসলে সেটা যে আসলে হচ্ছে না, তাই না? তো এই জিনিসটা আমাদের একটু চিন্তা করার বিষয় আছে বলে আমার কাছে মনে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্ট্রেসিং দিস পয়েন্টস। আপনি যদি কিছু অ্যাড করতে চান, অথবা যদি আপনি বলতে চান যে আরো কোনো মানে ক্লাসিফিকেশন, লেটস সে শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম, যদি আমরা আমাদের এই আলোচনাটাকে এইভাবে ক্যাটাগরাইজ করতে চাই। এখানে আসলে এগেইন আমাদেরকে দেখতে হবে কি, এটা জাস্ট স্ট্রেইট অ্যাওয়ে এখন আর হচ্ছে শুধুমাত্র ট্রেড নেগোসিয়েশন না, এটা হচ্ছে ট্রেড পলিটিক্স। সো ইটস আ পলিটিক্স এখন। হ্যাঁ, সো এই ট্রেড পলিটিক্স এর ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বলেছেন ইকরাম ভাই, আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি ইকরাম ভাইয়ের সাথে একইভাবে ইকো করব, খুবই ইম্পর্টেন্ট। লবিটা মারাত্মক ভাবে ইম্পর্টেন্ট। আই মিন এটা আসলে যে কি রকমের বেনিফিশিয়াল এটা বলার বাইরে, আসলে ওয়ার্ল্ড নাও ওয়ার্কস অন দ্যাট। হ্যাঁ, এবং এটার আসলে কোনো বিকল্প নাই। এই লবিটাকে প্রচন্ড জোর দিতে হবে। সেটা যেটা উনি বলেন, আমিও একইভাবে বলবো যে এই যে ওখানকার বিগ ফিগার্স হোক, ইনফ্লুয়েন্সিয়াল ফিগার্স হোক, অথবা রিটেইলার্স হোক বা হোলসেল বায়ার্স হোক, যারা বাংলাদেশ থেকে ওভাবে নিয়ে যায় বাল্ক অ্যামাউন্টে, হ্যাঁ, এই যে ইম্পোর্টার গ্রুপস যারা আছে, এদের তো অবশ্যই একটা ভেস্টেড ইন্টারেস্ট বাংলাদেশের সাথে আছে। তো তাদেরকে যদি মোবিলাইজ করা যায়, হয়তো আমরা দেখতে পারি কিছু একটা চেঞ্জ আসতে পারে। এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যেটা বললেন, এখন ওই শর্ট, মিড এন্ড লং এ যদি যাই, প্রথম কাজটা আমার মনে হয় বাংলাদেশকে করতে হবে, নিজেকে ইফিসিয়েন্ট হইতে হবে। নিজেকে ইফিসিয়েন্ট কিভাবে হইতে হবে? নিজেকে প্রথম যে ইফিসিয়েন্টটা হইতে হবে, আমরা জানি অনেক আগের থেকে, কামরুল ভাই আপনিও জানেন, ইকরাম ভাই আপনিও জানেন, আমরা পেপারলেস ট্রেড এগ্রিমেন্টের কথা, এগেইন এটাও কিন্তু মনে হয় যে শুনে আসছি, ডিকেড হয়ে গেছে মনে হয়। তো সেই পেপারলেস ট্রেড এগ্রিমেন্টের ফুল ইমপ্লিমেন্টেশন কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখি নাই। ব্যাপারটা হয়ে যায় বাংলাদেশে আমাদের এক জেনারেশনে হয় না, আরেক জেনারেশন পর্যন্ত চলে যায় আর কি। সো এইটা হইতে দেওয়া যাবে না। এখন উই হ্যাভ টু মুভ ভেরি ফাস্ট, ভেরি কুইক।
এক ট্রেড ফ্যাসিলিটেশন এক পেপারলেস ট্রেড এগ্রিমেন্টের ফুল ইমপ্লিমেন্টেশনটা যদি হয় ক্রস বর্ডার ট্রেডের ক্ষেত্রে, বাংলাদেশ কিন্তু ক্যান সেভ আপ টু $700 মিলিয়ন পার ইয়ার, বা আরো বেশি। এখনকার স্কেল, এটা সে অনেক আগের কথা বলছি, 5-6 ইয়ার্স আগের স্টাডি। এখনকার চিন্তা করলে অবশ্যই বিলিয়ন হয়তো বা এখন হয়তো 1.5 বিলিয়ন, হয়তো ডাবলই হয়ে গেছে হয়তো বা। সো এটা কিন্তু একটা হিউজ একটা কিন্তু জিনিস। আপনি যদি আবার দেখেন, আমি আবার ওই ট্রাম্পের ওই অনেকগুলা ইম্পর্টেন্ট সেন্টেন্স ছিল ওনার এখানে, মেসেজ ছিল, সেটা একটা হচ্ছে যে মেক আমেরিকা ওয়েলদি এগেইন, রাইট? সো ওয়েলথ অ্যাকুমুলেশন, কিন্তু এখানে কিন্তু খালি টাকা কামানো না, কিন্তু এখানে কিন্তু ওয়েলথ অ্যাকুমুলেশন ইজ এ ভেরি ক্রিটিক্যাল থিং। তো বাংলাদেশকেও এই যে ওয়েলথ অ্যাকুমুলেশন মানে হচ্ছে স্পেন্ডিংটাও সেভ করা, একই সাথে হচ্ছে আপনার অন্যান্য যে রিসোর্সেস আছে সেটার কিন্তু মোবিলাইজেশন এবং অপটিমাইজেশন কিন্তু এনশিওর করা। সো এটাকে অপটিমাইজ করতেই হবে, যে কোনো ভাবে হোক সব অপরচুনিটি অপটিমাইজ করতে হবে। তাহলে আপনি এই 37% কে অফসেট কখনোই করতে পারেন, ইটস এ বিগ অ্যামাউন্ট অফ ট্যারিফ, এটা আপনি কিন্তু আসলে অফসেট করতে পারবেন না। এখন আমরা আরো একটা জিনিসকে দেখতে চাচ্ছি যে ফার্দার কোন এক্সিকিউটিভ অর্ডার আসে কিনা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সেটা হচ্ছে যে কি উনি কি সেক্টর স্পেসিফিক, আবার দেশগুলোর ক্ষেত্রে সেক্টর স্পেসিফিক করে দিবেন কিনা ট্যারিফ, যে কথার কথা এই সেক্টরের জন্য হচ্ছে এত পার্সেন্ট, অমুক সেক্টরের ক্ষেত্রে এত পার্সেন্ট, এটাও কিন্তু আসতে পারে সামনে। কারণ ইতিমধ্যে অনেক দেশই কিন্তু এই লবিটাকে মোবিলাইজ করা শুরু করবে। সো বিভিন্ন দেশের ক্ষেত্রে হয়তোবা একটা জেনারেল ট্যারিফ থাকতে পারে আপার বাউন্ড এমন, কিন্তু সেক্টরের ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরের ক্ষেত্রে হচ্ছে সেটার ক্ষেত্রে কনসিডারেশন থাকতে পারে বা ডিসকাউন্টেড রেট থাকতে পারে। এটা কিন্তু দেখতে পারি আমরা। তো বাংলাদেশও একইভাবে করতে হবে, নেগোসিয়েশনটা শুরু করে দিতে হবে যে সেক্টর স্পেসিফিক এক্সেমশন বা রিডাকশন বা ডিসকাউন্টেড রেট আসলে দেয়া যায় কিনা। এটা এগেইন শর্ট রানে সম্ভব, কারণ আমি যেটা বলছিলাম যে রিজিওনাল ইন্টিগ্রেশন এবং রিজিওনাল মুভ করা বাংলাদেশের মতো দেশ এবং এখনকার আমাদের নেইবার, মাইটি নেইবার্স এন্ড অন্যদের সাথে যে রিলেশনশিপটা, এটা আসলে মনে হয় না শর্ট রানে করা পসিবল হবে। তো শর্ট রানে বাংলাদেশ বাইলেটারালি যেটা করতে পারে সেটা হচ্ছে যে, যেমন ফার্মাসিউটিক্যালস, ভাই বললেন যে ফার্মাসিউটিক্যালস, তারপর হচ্ছে আপনার মেডিকেল টেক্সটাইলস, এগুলো কিন্তু আসলে খুব বেশি এসেনশিয়াল টাইপের। সো এই ধরনের এসেনশিয়াল যে সেট অফ গুডস আছে বা প্রোডাক্টস আছে, সেগুলোতে কিন্তু বাংলাদেশকে ভেরি কুইক একটা কিন্তু ম্যাপ আউট করে ফেলতে হবে। ম্যাপ আউট করে বলতে হবে জিবিএস এর সাথে, ভাই এটা তোমার লাগবেরই এবং এটা তোমার নেসেসিটি লাইক এনিথিং এলস। সো এই জিনিসটাকে দিয়ে এটাকে একটা এক্সেমশনের আওতায় নিয়ে আসা যায় কিনা বা ডিসকাউন্টেড রেটে আসা যায় কিনা। সো এই যে একেবারে 37% কথা স্টিলের ক্ষেত্রে 37%, গার্মেন্টস এর ক্ষেত্রে 37%, কথা বাংলাদেশ যদি ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট বা ইভেন জেনারিক কোনো ভ্যাকসিন বা অন্য ধরনের কোনো ভ্যাকসিন যদি সেখানে এক্সপোর্ট করে, সেটার ক্ষেত্রে কি 37%? এইটা কিন্তু আসলে এখন একটা ক্ল্যারিটির দরকার এবং এইটাও কিন্তু আসলে নেগোসিয়েশনের মাধ্যমে কমিয়ে আনার একটা সুযোগ আছে। সো এটা, এই 2-3টা জিনিস কিন্তু শর্ট রানে শুরু করে দেওয়া উচিত। মিড টার্মের এবং কন্টিনিউয়াস লক্ষ্য হচ্ছে এখন থেকে স্টেপ নিয়ে মিড টার্মের মাঝে টার্গেট করা উচিত, যেটা ইকরাম ভাইয়ের সাথে এগেইন ইকো করবো, স্কিলস ডেভেলপমেন্ট। এটার কিন্তু কোনো বিকল্প নাই। টেকনোলজি ট্রান্সফরমেশন, এটারও কিন্তু কোনো বিকল্প নাই। এই দুটো কিন্তু আসলে মিড টার্মের জিনিস, এগুলাকে এভাবেই দেখতে হবে আমি মনে করি। আর একটু ইন্টারাপ্ট করি, টেকনোলজি ট্রান্সফরমেশন এবং তার আগেরটা যেটা বললেন ওইটা আমি মিস করি। স্কিলস ডেভেলপমেন্ট, রাইট। সো এটাকে কিন্তু মিড টার্মে টার্গেট করতে হবে। এটাও কিন্তু আসলে খুব বেশি রিলাক্টেন্ট থাকার সুযোগ নাই, কিন্তু এখন ওয়ার্ল্ড ইজ মুভিং ফাস্ট। তো এটার আসলে আমরা যে আমিও আসলে হতাশ পার্সোনালি, গত 10 বছর ধরে পুরো ট্রেড সেক্টর এরিনাতে, ট্রেড অ্যাসোসিয়েশনে কাজ করে এবং সবার সাথে বিভিন্ন ন্যাশনাল বা বিভিন্ন ফোরামে, ইভেন মিনিস্ট্রিয়াল কনফারেন্স যেগুলো হয় সেগুলোর সাইডলাইন বিভিন্ন মিটিং এর থেকেও অবজার্ভ করেও বলে টলে হয়েও কিন্তু আলটিমেটলি দেখলাম যে যেইভাবে বলটা রোল করার কথা ওই স্পিডে রোল করছে না। সো এই জায়গাটাকে আসলে রোল আউটটা করতে হবে। আমরা সবাই সব জানি, সবাই সব বুঝি, কিন্তু রোল আউটটা, ওই যে ইন্টেনশনটা, রোল আউট করার ইন্টেনশন এবং কমিটমেন্টটা কেন যেন খুব স্লো হয়ে যায়, সেটা হতে দেওয়া যাবে না। এবার যদি স্লো হয়, আমাদের ইন্টারনাল প্রেসার অনেক, এক্সটার্নাল এই যে এই জিনিসটা আসলে, এটাকে কিন্তু আসলে বাংলাদেশের জন্য একটা শক দেখা যেতে পারে, এক্সটার্নাল একটা শক, ইকোনমিক শকের মতো হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশের জন্য। তো রাইট, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে। ইউএসএ এটা নিয়েছে মানে কি, যে এখন অন্যান্য বিগ প্লেয়ার্সরাও কিন্তু এটাকে কিন্তু রেপ্লিকেট করতে চাবে।
কানাডা যেমন ইউএসএ কে গতকালকেই মনে হয় যে ওনাদের প্রাইম মিনিস্টার কার্নি বলে দিয়েছেন কিন্তু যে 25% রেটটা আমি এক্স্যাক্টলি মনে নাই, বাট ওনাদের ইউএস এর অটোজ ইম্পোর্ট বাই কানাডা এটার উপর কিন্তু একটা বিগ অ্যামাউন্ট অফ ট্যারিফ রেট কিন্তু অলরেডি ইম্পোজ করে দিয়েছে। সো এটা আমরা কিন্তু দেখবোই এখন। এটা দেখতে গিয়ে যেটা হবে, আমাদের মতো দেশগুলো, ছোট ছোট দেশগুলো যেগুলো আছে, এগুলো কিন্তু এটা ব্র্যাকেটের মাঝে কোনো না কোনো দিকে পড়ে যাবে, বুঝছেন? যেমন ইউ আপনার সামনে নিয়ে আসতে যাচ্ছে, রাইট? সো ইউ কিন্তু খুব সামনে নিয়ে আসতে যাচ্ছে হচ্ছে সিবিএম, অলরেডি নিয়ে আসছে, ইন্ডিয়ার উপরে অলরেডি ইম্পোজ হয়ে গিয়েছে। বাংলাদেশের ওরা কিন্তু সেক্টর বাড়াবে, এখনো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরের ভিতর নাই, মানে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম, এটা এটার মাঝে কিন্তু এটা নাই, কিন্তু সামনে কিন্তু ওরা এটার সেক্টরও বাড়াবে, এটা স্প্যান বাড়াবে। তো বাংলাদেশ অটোমেটিকলি আপনি ধরে নিতে পারেন যে সেটার ভিতরে চলে আসবে। ইট ইজ গোইং টু বি এগেইন এ ম্যাসিভ ব্লো ফর বাংলাদেশ ইফ ইট কামস লাইক দ্যাট। তো ওটাতেও আপনি যদি ট্রেড এই ট্যারিফের মতো করে ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন করেন, সেটাও কিন্তু আপনাকে অ্যাড আপ কস্ট করবে প্রায় 20% 30% এর মতো। মানে আপনি বুঝতে পারতেছেন অবস্থাটা কি দাঁড়াবে। সো এরপর আছে হচ্ছে রেসপন্সিবল বিজনেস কন্ডাক্ট, এগেইন ইউ। সেটা যদি সেটা এথিক্যাল সাইড যেটা আছে, এটা আপনার করতেই হবে, এটা আসলে আপনার দরকার, এটা একটা ন্যাশনাল ম্যানিফেস্টো হওয়া উচিত, ওটা লেবার স্ট্যান্ডার্ড এন্ড আদার স্ট্যান্ডার্ডস এর কথা বলে। কিন্তু এটা করতে গিয়ে কিন্তু আপনার কমপ্লায়েন্সের কস্ট কিন্তু অনেক বেড়ে যাবে, সেটাও কিন্তু আপনাকে অ্যাড করবে প্রায় 15%, 10 to 15%। আপনি বুঝতে পারছেন এগেইন যে আসলে ওয়ার্ল্ড ইজ নট গোয়িং টু বি আই মিন ইজি ডেস্টিনেশন টু ডু দ্য ট্রেড এট অল ফ্রম নাও অন। সো আমি এতটুকুই থামবো, আমরা মনে অনেক লম্বা সময় নিয়ে নিয়েছি। সো হ্যাঁ, অনেক লম্বা সময় আসলে আড্ডা মারতে মারতে টাইমের খবর নাই। তো আমি একেবারেই খুব সামারাইজ করে নিয়ে আসবো, তারপর আপনাদের দুজনের কাছ থেকে এক লাইন করে শুনে তারপর আজকের আমাদের প্রোগ্রামটা এখানে শেষ করবো। সামারিটা আমি এভাবে করি, লতিফ ভাই যেখানে শেষ করলেন সেখান থেকে সামারিটা করি, কারণ আমাদের এখানে অনেকগুলো সাজেশন এবং অনেকগুলো আসলে ডাইমেনশনস এসেছে। তো শর্ট টার্মে যেগুলো করা যেতে পারে সেগুলোর মধ্যে প্রথমে এসেছে হচ্ছে গিয়ে বিভিন্ন সাপ্লায়ার্স যারা আছেন ইন্টারন্যাশনাল, আমাদের যদি এখানে এই বাংলাদেশের ডাইমেনশন থেকে চিন্তা করি, তাহলে তাদের মাধ্যমে, প্লাস হচ্ছে কি অন্যান্য পলিটিক্যাল লবি যারা আছে তাদেরকে ইউজ করা, ইউটিলাইজ করা, যাতে এটাকে এক ধরনের ডিসকাউন্টেড একটা রেটে নিয়ে আসা সম্ভব হয়, তাই না? তো সো ওই জিনিসটাকে আসলে নেগোসিয়েশন করা, প্লাস হচ্ছে কি র মেটেরিয়ালস, যেটা বললেন র মেটেরিয়ালস আমরা নিয়ে সেটার উপর ভিত্তি করে ইউসি লাইক অ্যাক্ট করা, যার মাধ্যমে আমরা কিছুটা কমাতে পারি, সেই জিনিসগুলোকে এখানে একটু চিন্তা ভাবনার ভিতরে নিয়ে আসা, প্লাস ফার্মাসিউটিক্যাল গুডস, প্লাস অন্যান্য যে সমস্ত গুডস গুলো আছে সেগুলোকে কিভাবে আমরা এখানে বেনিফিটের ভিতরে নিয়ে আসতে পারি, এবং একটা ছোট আলোচনার ভিতরে, নেগোসিয়েশনের ভিতরে নিয়ে এসে তারপর একটা ইউসি লাইক একটা ছোটখাটো ডিল টাইপেরই আমরা যদি চিন্তা করি, সো ইনস্ট্যান্ট একটা we say like adjustments for these particular goods, তাই না, অথবা commodities, তো সেখানে এক ধরনের কত বেনিফিট আসতে পারে। মিডিয়াম টার্ম আমরা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আসছে হচ্ছে কি টেকনোলজি ট্রান্সফারের কথা। সো টেকনোলজি ট্রান্সফার প্লাস ট্রান্সফরমেশন, অ্যাডপশন, ক্রিয়েশন, ইনোভেশন, সো এই সবগুলো জিনিসগুলো যদি আমরা একসঙ্গে ধরি তাহলে সেটা আসলে মিডিয়াম টার্ম থেকে শুরু হয়, লং টার্ম পর্যন্ত কন্টিনিউ করে, এবং ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। সো এই জিনিসটাকে কখনো আসলে স্টপ করানোর কোনো জায়গা নেই। এক্স্যাক্টলি ইন আ সিমিলার ওয়ে স্কিল ডেভেলপমেন্ট, কারণ আমরা জানি 3-4 বছরের মতো সময় লাগে যদি আমরা গ্রাজুয়েশনের কথা বলি তাহলে, অথবা তার যদি ইকুইভ্যালেন্ট লেটস সে কারিগরি শিক্ষার কথাও বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 4 বছরের মতো লাগে। সো আমরা যদি চিন্তা করি যে মিডিয়াম টার্ম, তাহলে মোটামুটি এটাও মিডিয়াম টার্মের ভিতরে পড়ছে, মানে অ্যাট দি ভেরি বিগিনিং, বাট ইট কন্টিনিউস ইন দি লং রান অ্যাজ ওয়েল। আর লং রানের ভিতরে যদি আমরা বলি যে আমাদের এফটিএ প্লাস অন্যান্য ধরনের যে সমস্ত ট্রেড ডিলস আছে, স্পেসিফিক্যালি মাল্টিল্যাটারালটাকে এক্সপ্লোর করার চেষ্টা করা, আসিয়ানকে লেটস সে আমাদের সার্কের সঙ্গে ইনক্লুডেড করে তারপর সেটার ব্যাপারে দেখা, অথবা হচ্ছে গিয়ে লেটস সে আমরা যদি সার্কে ইন্টিগ্রেট করার চেষ্টা করি হচ্ছে গিয়ে উইথ বিমস্টেক এন্ড অল, সো কিভাবে কানেক্টিং একটা অ্যাপ্রোচের মাধ্যমে এই জিনিসগুলোকে আসলে ইউসি লাইক অ্যাড্রেস করা যায় সেটার একটা চেষ্টা করে। কারণ অবভিয়াসলি আমাদের এখন যিনি হেড অফ স্টেট আছে, হেড অফ গভর্নমেন্ট আছেন আর কি, সো ওনাকে পাওয়াটা অবভিয়াসলি এই পার্টিকুলার জায়গাটা আমি বলবো যে ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস ফর দি কান্ট্রি অ্যাজ আ হোল। কারণ উনি এই জিনিসটাকে ইন্টারন্যাশনালি যতটা আসলে এক্সপ্লোর করতে সক্ষম হবেন বলে আমরা ধারণা রাখি, সো অন্য কারো ক্ষেত্রে কিন্তু সেই ধারণাটা পোষণ করাটা আমাদের পক্ষে খুব একটা পসিবল হবে বলে আমার কাছে মনে হয় না। সো ইটস গোইং টু বি এক্সট্রাঅর্ডিনারিলি ডিফিকাল্ট। সো সেটাকে আমরা লিভারেজ কতটুকু করতে পারি, তাই না? সো আমাদের এই অ্যাসেটকে আমরা কতটুকু লিভারেজ করতে পারি, সো সেই জিনিসটা আমাদেরকে চেষ্টা করে দেখতে হবে। কারণ I must say that he is basically a gift and an asset for the nation. There is no doubt about it. তো একই সঙ্গে লতিফ ভাই আর অনেকগুলো ইস্যুস আমাদের এখানে নিয়ে আসলেন, সেগুলো হচ্ছে সাস্টেইনেবিলিটি ডাইমেনশন প্লাস এথিক্যাল ডাইমেনশনস। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা প্র্যাকটিসের ভিতরে ইনকর্পোরেট করে নিতে হবে এট দি মাইক্রো লেভেল। এবং আমাদেরকে কম্পিটিটিভ হওয়ার জন্য কিন্তু দেখেন there is no other alternative but to change the
entire business process. আমি যদি বলি business process re-engineering probably is highly required at this particular point in time. মানে আমরা কিভাবে প্রোডাক্টটা তৈরি করছি এবং মার্কেটে নিয়ে আসছি এবং বিক্রি করছি, সো সেটা কিন্তু সেটা ওভারঅল প্রসেসটাই আমার নতুন করে ডিফাইন করার কতটা সময় চলে এসছে, কারণ এত জায়গাতে কস্ট ইনকার করবে যে অন্য জায়গাতে যদি আমি কস্ট রিডিউস করতে না পারি, সো ইভেন্চুয়ালি ইটস নট গোইং টু বি পসিবল ফর মি টু সাস্টেইন and survive doing, let's say, international businesses at this particular point in time. So I must say that is the reality and demand of time. So এখন আমি আসলে কনক্লুডিং রিমার্কস আপনাদের কাছ থেকে শুনতে চাবো। এক লাইন প্রথমে আমি ইকরামুল ভাইকে রিকোয়েস্ট করব, তারপর আমি রিকোয়েস্ট করব দেবী ভাইকে, তারপর we will close the session for the day. Okay, thank you Kamrul bhai for giving me flow for the last touch, finishing touch. এখন আমাদের হচ্ছে আসলে সমাধানটা কি বা এটা আমরা কত দ্রুত করতে পারছি সেটা হচ্ছে মেইন কথা। সো হোয়াটস দ্য ওয়ে ফরওয়ার্ড, সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য নীতি সংস্কার, এফটিএ সম্প্রসারণ থেকে শুরু করে নতুন বাজার অনুসন্ধান করা। এটা প্রায়োরিটিতে আমার লিস্টে 1 থাকবে। লিস্ট 2 এ থাকবে আমার যে দক্ষতা বা উৎপাদন দক্ষতা বাড়ানো, টেকসই শিল্পায়ন যেটা সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল, এবং শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, এবং হচ্ছে যে মডার্ন টেকনোলজির ব্যবহার, কাটিং এজ টেকনোলজির ব্যবহার, যেটা লতিফি ভাই বারবার বলছিলেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। অটোমেশনের বিষয় আছে, আবার অটোমেশনে গেলে আমাদের যে হিউজ লেবার ফোর্স আছে তাদেরও একটা ডিমিনিশিং এর ব্যাপার আছে। সো দ্যাটস আ ডাইলেমা ফর আস, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। অন দি আদার হ্যান্ড আমি থার্ড অপশন যেটা মনে করি যে বাজারের বৈচিত্র্যকরণ, যেটা আমি একাধিকবার বলছিলাম যে মিডল ইস্ট, আফ্রিকা, পূর্ব এশিয়া রপ্তানির উদ্যোগ বাড়ানো, উই হ্যাভ বেটার অপরচুনিটি ওভার দেয়ার, সো উই হ্যাভ গো থ্রু। সো আমাদের মোট কথা হচ্ছে শুল্ক চাপ এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে ইকোনমিক ইলাস্টিসিটি বাড়ানোর জন্য রপ্তানির নীতি বা পলিসি সংস্কার খুবই জরুরি। এবং পোশাক শিল্পের উপর যে অতি নির্ভরতা রয়েছে আমাদের, এবং যে শ্রমবাজারে যে সংকট আসতে পারে বড় ধরনের, সেটা নিয়ে আমাদের রিথিঙ্ক করতে হবে। অতি নির্ভরশীলতা কাটানোর জন্য ডাইভার্সিফিকেশনে যেতে হবে। সো সরকার, শিল্প খাত এবং ব্যবসায়ীদের রাইট নাও রাইট হিয়ার কার্যকর পদক্ষেপ নিতে হবে এই সকল ক্ষেত্রে। দক্ষতার উন্নয়ন, অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য নীতি পুনর্বিন্যাস is the tagline and burning what right for the country. Thank you. So এই কনক্লুডিং রিমার্কসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাণিজ্য নীতির ব্যাপারটা এবং একই সঙ্গে কিন্তু সক্ষমতা, তাই না? সো এই জিনিসগুলো আসলে সক্ষমতাও কি বাণিজ্য নীতির একটা অংশ না? ডেফিনেটলি অবশ্যই। হ্যাঁ, মানে একসঙ্গে আমাকে তাহলে ইন্টিগ্রেটেড ওয়েতে আসলে চিন্তা করার সময় আসছে। মানে আমরা আসলে এগুলোকে কম্পার্টমেন্টালাইজ করে ফেলেছি বলে আমার কাছে মনে হয় যে রাইট। সো একসঙ্গে সেই জিনিসটাকে নিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, সো এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা আমার মনে হয় যে ইজ দ্য ডিমান্ড অফ টাইম এট দিস পার্টিকুলার পয়েন্ট। আচ্ছা, আমি এখন লতিফ ভাইকে বলবো একটু যদি কাইন্ডলি। আমি একেবারে টপ প্রায়োরিটিতে রাখবো এখনকার অবস্থায়, যে আপনি বললেনই অলরেডি যে আমরা প্রচন্ড রকমের লাকি যে এখন আমরা এমন একজন মানুষকে পেয়েছি যে আসলে ইন্টারন্যাশনাল আইকন। সো চিফ অ্যাডভাইজার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, উনার নেটওয়ার্কটাকে মোবিলাইজ করতে হবে লবিং এর জন্য। একেবারে সোজা সাপটা কথা, আমি এটাকে একেবারে টপ প্রায়োরিটিতে রাখবো, এবং এটাকে টপ প্রায়োরিটিতে রেখে আপনি যতটুকু এটার সুবিধা নিতে পারেন। এবং ওনার যে নেটওয়ার্ক, আমরা জানি আরো অনেকের নাম এসছে, সো ওনাদেরকে আসলে দেখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট। অ্যান্ড এন্ডিং নোট হিসেবে বলবো যে অ্যাজ এ নেশন আমরা জানি যে আমরা অনেক দূর এগোতে পারি। সব ধরনের আমাদের একটা ডিজাস্টার রেজিলিয়েন্সও আছে, রাইট? সো এটা আমাদের ইনবিল্ট, আমাদের এই ব্রিড, বাংলাদেশি ব্রিডের মাঝে ব্যাপারটা আছে। সো আমরা পারবো ইনশাল্লাহ। বাট এই যে টোটাল যে একটা হ্যাভক, এটাকে আসলে ডিনাই করা কিছু না, এটা চলে আসছে আমাদের উপর। সো এটাকে আসলে ডিল করতে হবে এবং ফাস্ট মুভ করতে হবে। আমরা অনেক কিছু বললাম আজকে, সো আমি আর ভিতরে যাচ্ছি না, বাট আমাদেরকে ভেরি ফাস্ট মুভ করতে হবে, এছাড়া আসলে কোনো উপায় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তো জানি না আমাদের এফিসিয়েন্সি কতটুকু আছে, কারণ হঠাৎ বার হয়ে গেল। তো কালেক্টিভলি সবাই মিলে আসলে এফিসিয়েন্ট হওয়ার চেষ্টা চালাই। এন্ড অবভিয়াসলি যে জিনিসগুলো এখানে এসেছে, সো আই এম প্রিটি শিওর যে ইনশাআল্লাহ এই সবগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে অ্যাজ লতিফ ভাই হ্যাজ মেনশন ভেরি কারেক্টলি যে আমরা কিন্তু রেজিলিয়েন্ট নেশন, তাই আমরা সবসময় ঘুরে দাঁড়াতে জানি। সো সব ধরনের ডিজাস্টার থেকে আমরা ঘুরে যাই, তাই না? সো আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবো and we will succeed inshallah in doing, let's say, whatever we have mentioned, discussed here. কিন্তু টাইমটা হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে এফিসিয়েন্সির সঙ্গে আমাদের খুব দ্রুততার সঙ্গে এই জিনিসগুলোকে এনশিওর করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লতিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ইকরামুল সাদি ভাই। So we had
ট্রিমেন্ডাস ডিসকাশন টুডে। আড্ডা বাজাতে বেশ ভালো লাগলো। চা খাওয়াতে পারলাম না, সো সামনাসামনি আরেকদিন দেখা হবে, যদি চা খাবো নি আমরা একদিন একসঙ্গে বসে বসে এটার একটা ডিসকাশন সেশন করতে পারি কিনা, চা খেতে খেতে অন্যদেরকে একটু দেখালাম আমরা চাটাও খাই মাঝে মধ্যে। ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে রাইট একটা পডকাস্ট স্টুডিও আমরা শুরু করতে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদেরকে ইনভাইট করব সেখানে এসে চা খাওয়ার জন্য। সো হ্যাঁ, আমি আগে থেকেই আমার গ্র্যাটিটিউড এখানে প্রকাশ করে রাখলাম, ঠিক আছে? সো আই এম গ্রেটফুল ফর ইওর ইনভাইটেশন, আগে নিয়ে রাখলাম আর কি। থ্যাংক ইউ ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।